সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলেজের বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1003তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ নীরবের জীবনের হৃদয় কাঁপানো, তাজ্জব হয়ে যাওয়ার মতো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে বাপ ছেলে দুইজনে বিয়ে করে এক নারীকে। আই রিপিট, বাপ ছেলে দুইজনে বিয়ে করে এক নারীকে আজকের গল্পের টাইটেল শুনলে হয়তো আপনার কাছে অবাক লাগবে যে এটা কী করে সম্ভব। আসলে সত্যিকার অর্থে গল্পের মাঝে এক অন্যরকম রহস্য লুকিয়ে আছে। আপনি যখন পুরোটা গল্প শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তবে এই রহস্যের জাল থেকে বেরিয়ে এক কঠিন বাস্তবতার সম্মুখীন হবেন। বন্ধুগণ, আপনারা অনেকে আছেন গল্প 5 মিনিট, 10 মিনিট কিংবা 15 মিনিট শোনেন। 5, 10 আর 15 মিনিটে একটা মানুষের 25 থেকে 30 বৎসরের জীবনের কোনো কিছুই আপনি বুঝবেন না। কারো জীবনের গল্প বুঝতে হলে, কারো জীবনের গল্প শুনতে হলে আপনাকে অবশ্যই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আপনি সেই গল্পের মাঝে আপনি যেই শিক্ষা পাবেন, আপনার বাস্তব বইয়ের পাতা আপনাকে সেই শিক্ষা দিতে পারবে না। মানুষ তার জীবনের সবচেয়ে বেশি শিক্ষা অর্জন করে অন্যের জীবন থেকে। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে রাজধানী ঢাকার ছেলে নীরবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নীরব হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। রাজধানী ঢাকার বুকে কোনো এক বহুতল ভবনের এক ভাড়া পরিবারে আমাদের পরিবারটা এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বিদেশি কোম্পানির একটা ফরেনিয়ার কোম্পানিতে আমার বাবা চাকরি করে, মোটামুটি ভালো টাকায় বেতন পায়। আমি শুনেছিলাম আমার মায়ের বাড়ি হচ্ছে বরিশালে আর আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। যেহেতু আমার জন্ম রাজধানী ঢাকাতে হয়েছে, তাই আমার গল্পটা আমি ঢাকা থেকেই শুরু করি। আমি শুনেছিলাম আমার বাবা মা দুজনেই নাকি দীর্ঘ বৎসর একে আরেকজনকে ভালোবেসে বিয়ে করে। আমার মা দেখতে অনেক বেশি সুন্দরী ছিল, এতটাই সুন্দরী ছিল আমার মনে আছে আমার মায়ের সাথে আমি বাইরে যখন হাঁটতে যেতাম, মানুষ অপলক দৃষ্টিতে আমার মায়ের দিকে তাকিয়ে থাকতো। আমার মা দেখতে অনেকটা লম্বা, খুবই সুন্দরী, বিশেষ করে বিদেশি মহিলাদের মতো আমার মাকে লাগতো। অনেক ভালোবাসে আমার বাবা আমার মাকে বিয়ে করে, কিন্তু জানি না কেন আমার বাবা আমার মাকে আমার নানু বাড়িতে বা আমার দাদার বাড়িতে নিয়ে যায়নি। এবং কোনোদিনও জন্ম হবার পর থেকে বহু বছর কেটে যাওয়ার পরেও আমার বাবা আমাকে আর আমার মাকে কখনো তার নিজের বাড়িতে নিয়ে যায়নি। এবং ছোটোবেলায় আমি যখন আমার বাবাকে আমার দাদার বাড়ি সম্বন্ধে জিজ্ঞেস করতাম যে আমার দাদার বাড়ি কোথায়, এটা ওইটা, আমার বাবা কোনোভাবে আমাকে আমার দাদু বাড়ির সম্বন্ধে কোনো কিছু বলতো না। সবসময় বাবা আমার দাদু বাড়ি আমার কাছ থেকে হাইড করে রাখতো। কেন বাবা এরকমটা আমার সাথে করতো, এই কারণটা আমি জানি না। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি যখন অনেকটাই বড় হয়ে যাই, খুব বেশি যে বড় তা কিন্তু না, আমি তখন ক্লাস 3 কি 4-এ পড়ি। ক্লাস 4-এ আমি যখন পড়ি তখনও আমি মোটামুটি দেখতে অনেকটাই বড়, অনেকটাই সুন্দর, অনেকটাই আমি আমার মায়ের মতো হয়েছিলাম। তো আমার বাবা একটা বিদেশি কোম্পানিতে চাকরি করতো এবং সেই কোম্পানিতে আমার বাবার অনেক সুনাম ছিল। সেখানকার লোকজন আমার আব্বাকে অনেক ভালোবাসতো এবং আমার আব্বা যথেষ্ট বিশ্বাসী একজন লোক ছিল। এরকম করতে করতে হঠাৎ করে আমার পরিবারের মুখে শুনতেছিলাম, আমার বাবা বলতেছিল যে আমার বাবার ওই কোম্পানির এমডি, যিনি মূল মালিক, তিনি হচ্ছে বিদেশে থাকে এবং তিনি একজন কানাডিয়ান নাগরিক। ওই কানাডিয়ান নাগরিক নাকি বাংলাদেশে আসবে। এই নিয়ে আমার বাবা খুব ব্যস্ত, সকালে খুব ভোরে ভোরে অফিসে যাচ্ছে এবং আমার বাবার অফিসে তখন প্রচুর পরিমাণের কাজের চাপ বেড়ে যায়। দেখা যায় আমার বাবা প্রতিদিন রাত্রে প্রায় 11টা থেকে 11:30টার মধ্যে বাসায় আসতো এবং সকালবেলা ভোরে ভোরে চলে যেত। মাকেও খুব বেশি একটা টাইম দিত না। এরকম করে বেশ কয়েকদিন যাতায়াতের একটা পর্যায়ে শুনতে পারি আমার আব্বার ওই এমডি নাকি, কানাডিয়ান ওই এমডি নাকি বাংলাদেশে আসছে। এবং বাংলাদেশে আসার পরে বাবা ভীষণ রকমের ব্যস্ত ওই এমডি স্যারকে নিয়ে। তো আমার আব্বার অফিসটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, মানে আমাদের বাসার পাশের বিল্ডিংটাই ছিল আমাদের ওই অফিসটা। তো একদিন সকালবেলা আমার বাবা ভোরে ভোরে বাসায় আসলো। আমার খুব মনে আছে, এসে মাকে বলতেছে যে শোনো একটা কাজ করো, আজকে দুপুরবেলা আমি আমার বসকে আমাদের বাসায় লাঞ্চ করাবো।
তো আমি তো ছোট মানুষ, এটা বলার পরে আম্মা তখন বলতেছে কি বলো, লাঞ্চ যদি করাইতেই হয়, আমাদের বাসাটা অনেক ছোট, একদম ছোটোখাটো একটা বাসা, তা এই বাসার ভিতরে কি করে তুমি তোমার বসকে আনবা, বসকে বসাবা, আমাদের তো মান সম্মান নষ্ট হয়ে যাবে। চলো না আমরা একটা কাজ করি, তোমার বসকে আমরা অফিসের বাইরে কোনো একটা রেস্টুরেন্টে বসাই। কোনো একটা ভালো রেস্টুরেন্টে উনি বসলো, আমরা সব গেলাম, ওই রেস্টুরেন্টে উনি খাওয়া দাওয়া করলো, বিষয়টা ভালো না? আমার বাবা তখন আমার মায়ের উপরে খুব খেপে গেল, একদম রাগান্বিত কণ্ঠে বলল যে তুমি বেশি কথা বলো। বসে তো সবসময় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, সবসময় রেস্টুরেন্টে খায়, বাসার খাবার আর রেস্টুরেন্টের খাবারের মধ্যে অনেক পার্থক্য। আর বস আমাকে বলেছে তার বাঙালি খাবার খেতে ইচ্ছে করে, তো এই জন্য আমি বসকে বাঙালি খাবার খাওয়াবো, তুমি বাঙালি খাবার রান্না করো। তোমার বাবা তখন আমাকে নিয়ে বাজারে গেলো এবং ফ্রেশ যত রকমের শাক সবজি তরকারি মাছ ফল ফ্রুট যাই আছে আমার বাবা অনেক টাকার বাজার করে নিয়ে আসলো, এবং মাও সেই বাজার পেয়ে আনন্দিত হয়ে রান্নাবান্না করতে শুরু করলো। দুপুরের শেষের দিকে আমাদের রান্নাবান্না শেষ হলো, বাবা তখন অফিসে গিয়ে তার বসকে নিয়ে আসলো। এবং বিদেশি ফরেনিয়ারকে আমি এর আগে অনেকবার দেখেছিলাম আমাদের স্কুলে, বাট এই লোকটাকে আমার কাছে একটু ভিন্ন রকম মনে হলো। মধ্যবয়স্ক একটা লোক এবং যথেষ্ট পরিমাণে লম্বা সুন্দর সুদর্শন স্মার্ট একটা লোক। লোকটাকে দেখার পরে আমি খুব অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি, এবং আমার বাবা বলল যে হি ইজ মাই সান, আমাকে কাছে ডাকলো। তো আমাকে উনি জড়াই ধরলো, আমার কপালে চুমু দিল এবং আমার পাশে বসলো, আমাকে পাশে বসে উনি খাওয়া দাওয়া করলো। এবং এত বেশি ওনার খাবার মজা লাগলো, সে আমার বাবাকে থ্যাঙ্কস জানালো এবং বলল যে আমি বাংলাদেশে উনি প্রায় 20 ডেজের মতো থাকবে, মানে 20 দিনের মতো থাকবে। তো আমার বাবাকে বললো যে 20 দিন আমি বাংলাদেশে আছি, সো আমি তোমার বাসায় খাওয়া দাওয়া করবো, অলওয়েজ লাঞ্চ করবো, এবং আমি তোমাকে নিয়ে ঘুরবো। মানে আমার বাবাকে তিনি খুব বেশি ভালোবেসে ফেললো, এবং তিনার ওই কোম্পানিটা মানে রাজধানী ঢাকার অথরে বাংলাদেশে খুব নামি একটা কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি। তো একটা পর্যায়ে আমার বাবা বললো যে হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ, মানে আমার বাবা স্যারকে অনেক ধন্যবাদ জানালো যে ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি। এভাবে 2 থেকে 3 দিন পরে আমি দেখতেছি আমার বাবা মা দুজনেই খুব ব্যস্ত, জামা কাপড় কিনে নিয়ে শপিং করা নিয়ে তড়িঘড়ি খুব ব্যস্ত। আমি মনে হলো যেন আমরা কোথাও যাব। বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা এত ব্যস্ততা কেন, আমরা কোথায় যাব? আমার বাবা বলে আমরা কক্সবাজার ঘুরতে যাব। আমি তো সো এক্সাইটেড, কক্সবাজার ঘুরতে যাব, মানে আমার ভিতরে প্রচুর আনন্দ কাজ করতেছে যে আমি কক্সবাজার যাব। ও মাই গড, মানে এর আগে আমি কখনো কক্সবাজার যাইনি, এবং সবার মুখে কক্সবাজারের গল্প শুনেছিলাম যে দেখতে অনেক সুন্দর, এখানে লং বিচ আছে, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিচ, এটার ঢেউ অনেক বড় হয়, এরকম অনেক গল্পে মানে মানুষের মুখে শুনেছিলাম। কিন্তু আমার দুজনকে কখনো কক্সবাজার দেখা হয়নি। যেহেতু বাবা মা দুজনেই কক্সবাজার যাবে, তারা শপিং করতেছে, তাদের সাথে সাথে আমিও শপিং করলাম। কিন্তু যখন আমরা আরামবাগ বাস স্টেশনে গেলাম যে আমরা রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাব, বাট সেখানে যাওয়ার পরে দেখলাম যে আমার বাবার ওই ফ্রেন্ডও সেখানে আসছে, এবং আসার পরে তিনার গাড়ি ছিল, তিনার গাড়ির মাধ্যমে মানে প্রাইভেট কার ছিল, এবং ওইটা দিয়ে আমরা তখন ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিলাম। এরকম বড় কোনো গাড়িতে আমি জীবনে উঠি নাই, একদম নামি দামি ভালো একটা ব্র্যান্ডের গাড়ি, দেখতে শুনতে অনেক ভালো, ব্ল্যাক কালার। তো ওই গাড়িতে আমরা কক্সবাজার পর্যন্ত পৌঁছে, এবং কক্সবাজার পৌঁছানোর পরে ওই দিন আমাদের পৌঁছাইতে সকাল হয়ে যায়। সকালটা আমরা খুব এনজয় করি, সকালটা প্রচুর এনজয় করি, এবং রাতের বেলায় আমি দেখি যে আমার আব্বা আম্মার মাঝে কেমন জানি একটা ঝগড়া শুরু হয়ে গেল। কক্সবাজার ঘোরার জন্য গেলাম, এবং পছন্দের একটা প্লেস, এত সুন্দর জায়গা, কেমন জানি আমার আব্বা আম্মা দুজনেই রাতের বেলায় ঝগড়া করতেছে, মানে প্রচণ্ড রকমের ঝগড়াঝাটি করতেছে, মানে কেমন একটা অবস্থা। আমি তাদেরকে বারবার বলি আমরা ঘুরতে আসছি, তোমরা ঝগড়া করতেছো কেন? আমার আম্মা বারবার বলে তোর আব্বা একটা নরপিছা, একটা খারাপ মানুষ, এরকম জঘন্য মানুষ হতে পারে না। মানে আমার আব্বাকে আমার মা বারবার খারাপ ভাষায় কথাবার্তা বলে, আব্বু আমার আম্মাকে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলতেছে। আব্বা আম্মার ওই ঝগড়া মাঝে আমার ঘুমটা ভেঙে গেল, এবং ঘুম ভাঙার একটা পর্যায়ে হঠাৎ করে ওই হোটেল রুমের ভিতরে আমি বিকট আকারের শব্দ শুনতে পেলাম, এবং শব্দ পাওয়ার পরে আমার তখন ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে দেখি যে আমার মায়ের চুলের মুঠি ধরে আমার বাবা আমার মাকে মারতেছে। তো আমার মা কিন্তু অনেক সুন্দরী ছিল, মায়ের গালগুলো একদম লাল লাল ছিল, মনে হয় মারাতে আমার মায়ের মুখটা পুরো লাল হয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে বাবারে ধরলাম যে বাবা মাকে মারতেছো কেন, মা কী করছে, মারে কেন মারতেছো? এরকমভাবেই তারা আবারও দুজনে কী নিয়ে জানে খুবই মন খারাপ ঝগড়াঝাটি, দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালের পর আমরা নাস্তা করার জন্য বাইরে বের হলাম। নাস্তা পানি করে আমার আব্বা আর আমার সাথে কথা বলে না, আম্মু আব্বার সাথে কথা বলে না। সেই দিনটাও কক্সবাজারের আমার ভালোই কাটলো। এরপরে রাতের বেলায় আমি ঘুমিয়ে পড়লাম আব্বা আম্মার সাথে। হঠাৎ করে মধ্যরাতের পরে আমার ঘুমটা ভেঙে যায়, আমি ওয়াশরুমে যাব। তা ওয়াশরুমে যাওয়ার সময় আমি দেখলাম যে আমি আমার আব্বা আম্মা দুজনের মাঝখানে ঘুমাইতাম। আমি দেখলাম যে আমার আম্মু নাই, মানে আম্মু দেওয়ালের পাশে ঘুমাইছে, আব্বু ওই পাশে ঘুমাইছে। তা দেওয়ালের পাশে দেখলাম আম্মু নাই। আমি আব্বুরে বললাম যে আব্বু আম্মু কই? বলে তোর আম্মু আমার সাথে ঝগড়া করে চলে গেছে। আমি বললাম কোথায় চলে গেছে? বলে আমি জানি না কই চলে গেছে, তুই ঘুমা।
মানে আমাকে খুব ধমক দিল। তারপরেও মনে কষ্ট লাগলো যে আম্মু কোথায় চলে গেল। আমি তখন ঘুমিয়ে গেলাম এবং ঘুমিয়ে যাওয়ার পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে আম্মু আছে। তা আম্মুর এবার বললাম যে আম্মু আমি আব্বুর সাথে ঝগড়া করে কই গেছিলা, কোথায় গিয়েছিলা? আমার আম্মু বলে তুই এত কথা বলিস না। তো যাই হোক, এরপরে এভাবে আমাদের কক্সবাজারে প্রায় আমরা 10 থেকে 12 দিনের মতো থাকি। এরকম লম্বা একটা ট্রিপে আমরা কক্সবাজার থাকি এবং ওই দিনের পরের রাত থেকে মোটামুটি আমার আব্বা আম্মা অনেকটাই ভালো হয়ে যায়, অনেক অংশে ভালো হয়ে যায়। এরপরে বাকি যে দিনগুলো ছিলাম ওই দিনগুলোর মাঝে আমার আব্বা আম্মার মাঝে খুব বেশি একটা ঝগড়া কিন্তু আর হয়নি। এবং এরপর থেকে মোটামুটি খুব স্বাভাবিক 10-12 দিন পরে আমরা তখন চলে আসবো ওখান থেকে এবং একইভাবে ওনার গাড়ির মাধ্যমে, ওনার প্রাইভেট কারের মাধ্যমে আমরা চিটং আসি এবং চিটং এসে আমরা প্রচুর ঘোরাফেরা করি এবং সেখান থেকে আমরা ঢাকাতে ব্যাক করি বা ঢাকায় চলে আসি। তো আব্বার অফিসের যিনি এমডি ছিল ওই ক্যানাডিয়ান, তিনি আমাদের বাসায় সবসময় আসতো, খাওয়া দাওয়া করতো, আমার আম্মুর সাথে গল্প গুজব করতো, আমার আব্বুর সাথে কথাবার্তা বলতো। তিনি এমন একটা পর্যায়ে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেল, আমার সাথে এতটাই ক্লোজ হয়ে গেল যে তিনি আমাকে নিয়ে আমাদের স্কুলে পর্যন্ত গেল। এত বড় মাপের একজন লোক, ওনার সাথে পুলিশ সিকিউরিটি থাকে, তার মানে বুঝতেই পারেন যে তিনি কত ভিআইপি একজন পার্সন। তো এরপরে উনি আমাদের সাথে খুব ভাবে মিশে একটা পর্যায়ে উনি চলে যায় এবং উনি দেশের বাড়ি চলে যাওয়ার পরে আমার আম্মু আব্বু দুজনে ওনার সাথে সবসময় কথাবার্তা বলে। এইভাবে প্রায় আরও 7 থেকে 8 মাসের মতো কেটে যায়। 8 মাস পরে হঠাৎ করে শুনতে পেলাম আমার আম্মা দেশের বাইরে যাবে এবং আমার আব্বা আমার আম্মাকে দেশের বাইরে পাঠানোর জন্য শপিং টপিং কেনাকাটা অনেক কিছু করতেছে যে আম্মাকে দেশের বাইরে পাঠাবে, আম্মা দেশের বাইরে যাবে এবং আম্মাও দেশের বাইরে যায়। আমি আমাকে বলছিলাম যে আমাকে সাথে করে নিয়ে যাও, কিন্তু আম্মু আমাকে নিয়ে যায় নাই। 15 দিনের মতো আমার আম্মু দেশের বাইরে থাকে এবং দেশের বাইরে থেকে আম্মু আবার দেশে চলে আসে। সেই সময় আমার আব্বুর চাকরিরও কিন্তু প্রমোশন হয়। আমার আব্বু মানে ওই অফিসের সিনিয়র একজন পোস্টে চলে যায় এবং মোটামুটি আমাদের দিনকাল অনেক পাল্টে যায়। আমার আব্বা একটা ফ্ল্যাট কিনে আমরা তখন সেই ফ্ল্যাটেই থাকতাম। আমাদের নিজেদের কোনো গাড়ি ছিল না। ওই সময় আমার আব্বা একটা অনেক দামি ব্র্যান্ডের একটা গাড়িও কিনে। কোম্পানিতে আমার আব্বাকে খুবভাবে সম্মান করা হয়। আমি আব্বার অফিসে গেলে আগে কেউ আমার সাথে ওরকমভাবে কথা বলতো না, কিন্তু এখন আমি আব্বার অফিসে গেলে সবাই আমাকে অনেক আদর করে যত্ন করে আমাকে কাছে নেয়। খুব ভালো একটা অবস্থার মধ্যে আমরা চলে গেলাম। এরকম করতে করতে সময়গুলো কাটে। প্রায় কয়েক মাস পর পরে আমার আম্মু দেশের বাড়ি চলে যায়। 5 দিন 7 দিন 10 দিন থাকে। সেখান থেকে আমার আম্মু আবার অনেক গয়নাগাটি, আমার জন্য অনেক শপিং কেনাকাটা অনেক কিছু করে আমার আম্মু আমার জন্য নিয়ে আসে। এইভাবে দীর্ঘটা অনেকগুলো বছর কেটে গেল। আমি তখন ক্লাস 8-এ পড়ি। বুঝতেই পারেন অনেকগুলো বছর এখানে কেটে গেছে। ক্লাস 8-এ পড়তেছি, আমি একটি স্কুলেই পড়ি। ওই সময় আমি একবার আম্মুর সাথে ভাইনা ধরছি যে আমি তোমার সাথে যাবো, আমি তোমার সাথে যাবো। তো আম্মু আমাকে নিবেই না, আম্মু আমাকে বিদেশে নেবে না। আম্মু একাই যায়, কিন্তু আমার আব্বুকেও নেয় না। একাই যায়, একাই ঘুরে আসে। এরপর থেকে আম্মু আবার দেশে বাড়ি যাইতো আসতো। এরকম করতে করতে ক্লাস 8-এ পড়া অবস্থায় আমি হঠাৎ করে আমার আব্বু আম্মুর সাথে, আমি যে ক্লাস 4-এ পড়তাম, কক্সবাজারে থাকতে যেরকম আমার আব্বু আম্মুর সাথে ঝামেলা হয়েছে, এই ঝামেলাগুলো আমি পুনরায় আবারও দেখতেছি। আমার আব্বা খুব রাগী মানুষ ছিল, মানে কিছু থেকে কিছু হলে আম্মুর গায়ে হাত তুলতো। আর আম্মু যে একজন মহিলা মানুষ, নারী মানুষ, তাকে এই সম্মানটা আমার আব্বা কখনোই করতো না। আমার আব্বুর মানে কথায় কথা আমার আব্বু গিয়ে আমার আম্মুর গায়ে হাত তুলতো, আমার আম্মুকে মারতো। এরকম করতে করতে এবার আম্মু ইয়েতে গেল, আবার বিদেশে ট্যুরে গেল। এইবার বিদেশে ট্যুরে যাওয়ার পরে আমার আম্মু আর দেশে আসে না। আব্বু সবসময় ফোন করে কান্নাকাটি করে এবং একটা পর্যায়ে আমাকে বলে যে নীরব, তুমি একটু ফোন করো, তোমার আম্মাকে আসতে বলো তোমার খারাপ লাগে, তুমি না আসলে, তোমার আম্মু না আসলে তুমি খাবার খাবা না, তুমি ঘুমাবা না, তুমি বলো। তো আমি তখন তো অনেক বড়, ক্লাস 8-এ পড়ি, তো ছোটো মানুষ না। তাই আমি বলি আব্বা আমি এটা আম্মাকে বলতে যাবো কেন? আর আম্মা গেছে, আম্মার কাজ শেষ করে আম্মা ঠিকই চলে আসবে। তা আম্মা আর আসতেছে না আসতে অনেক দিন আম্মুর সাথে আম্মু দীর্ঘদিন আসে না, প্রায় আপনার 2 থেকে 3 মাসের মতো হয়ে গেছে। আম্মু কিন্তু দেশে আর আসে না। এবং দেশে না আসার পরিপ্রেক্ষিতে আম্মু তখন করে কি, আমার আব্বু তখন আমার আম্মুর সম্বন্ধে আমাকে বাজে কথা বলে যে জানিস না তোর আম্মু কত খারাপ মানুষ, কত খারাপ চরিত্রের একটা মেয়ে, হোটেলের একটা প্রস্টিটিউটের চেয়েও খারাপ তোর মেয়ে, একটা বেশ্যাপাড়ার চেয়েও মহিলার চেয়েও খারাপ তোর মেয়ে, তোর মা। এইসব কথাবার্তা আমার আব্বা আমাকে বলতো। তা আমার তখন খুবই খারাপ লাগতো, মানে অনেকটাই কষ্ট লাগতো যে কেন আমার আব্বা আমাকে আমার মার সম্বন্ধে এসব কথা বলে। কোনো সন্তান যদি তার মায়ের সম্বন্ধে এই সমস্ত বাজে কথা শোনে, তা কি তার মাথা ঠিক থাকে? আমার মাথা ঠিক নাই। আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেল যে আব্বু কেন আমাকে ঘুরিয়ে ফিরিয়ে আমার আম্মুর সম্বন্ধে এরকম নোংরা কথা, বাজে কথা, এই ধরনের কথাগুলো আমাকে বলবে। আমি তখন আব্বুর সাথে খুব ঝামেলা করি যে না, তুমি আমাকে এসব কথা বলতে পারো না। আমার মাকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার মা অনেক ভালো। আমার আব্বা বলে দেখতে শুনতে ভালো হলে মানুষের ভিতরটা ভালো হয় না। দেখ না, বিদেশে গিয়ে অন্য বেটা লয়ে ঘুরতেছে, তোরে ভুলে গেছে, আমারে ভুলে গেছে। তুমি তখন মারে বললো যে মা তুমি এরকম করতেছো কেন, তুমি চলে আসো। আমার মা তখন একদিন আমাকে খুব ডিপলি জিজ্ঞেস করে যে তোর বাবা মা সম্বন্ধে কী বলে বলতো। আমি তখন বলি যে মা দেখো বাবা এই ধরনের কথাবার্তাগুলো আমাকে বলে,
যে তুমি নাকি বিদেশে গিয়ে আমাদেরকে ভুলে গেছো, বিদেশে কোন বেটার হাত ধরে ঘুরতেছো, আমাদের কথা তোমার আর মনে নাই। মানে এই সমস্ত অনেক ধরনের কথাবার্তা আমি তখন আম্মুকে বলতেছি। আম্মু তখন একটা পর্যায়ে এই ঘটনার 2 দিন পরে, মানে প্রায় 2 দিন পরে হঠাৎ করে জানতে পারি আমার আব্বুর চাকরি নেই। আমার আব্বু যে অফিসে জব করতো আমার আব্বার জব নাই। আমার আব্বা বাসায় এসে কান্নাকাটি করতেছে এবং আমি স্কুল থেকে ফেরার পরে দেখলাম যে খুব কান্নাকাটি করতেছে এবং আমাকে বলে তুই তোর আম্মুর সাথে একটু কথা বল, তোর আম্মুকে একটু ফোন করে বল যাতে তোর আম্মু আমার এত বড় ক্ষতিটা না করে, আমার জীবনটা নষ্ট না করে, প্লিজ তুই তোর আম্মুকে ফোন করে বল। আমি আম্মুকে ফোন দিলে আর আম্মু আমার সাথে কথা বলে না, মানে আমার আব্বুর প্রসঙ্গে কোনো কথা উঠাইলে আমার আম্মু আর আমার সাথে কথা বলে না। এইভাবে আমার আব্বু মানে একটা খারাপ অবস্থার মধ্যে চলে যায়। একটা পর্যায়ে আমার আব্বুর জব যেহেতু চলে যায়, বাসাটাও ছেড়ে দেওয়া লাগে। মানে বাসাটা ছেড়ে দেওয়া বলতে আমাদের কিনা বাসাই ছিল, তা আমার আব্বা তখন ওই বাসাটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে এই বাসাটা ভাড়ায় দিয়ে দেয়। যেহেতু ফ্ল্যাটটা অনেক দামি ফ্ল্যাট ছিল, ওইটা আমার আম্মা ভাড়াতে দিয়ে দেয়, আমার আব্বা ভাড়ায় দেয় এবং আমরা তখন একটা ছোট্ট মানে বাসায় গিয়ে উঠি, মানে টিন সেট একটা বাসায় গিয়ে উঠি। তো ওই সময় তো আব্বুর চাকরি নাই, ওই ফ্ল্যাট থেকে যে পরিমাণের ভাড়া পাইতো ওইটা দিয়ে কোনোভাবে আমার আব্বা চলতো আর কি। তো ওভাবে চলার মতো কোনো অবস্থা ছিল না, খারাপ হয়ে গেল। আস্তে আস্তে করে আমার আব্বা নেশার দিকে ঢুকে যাচ্ছিল, বিভিন্ন ধরনের মাদক নেওয়া থেকে শুরু করে খারাপ নেশারগুলোর দিকে আব্বু খুবভাবে ডিপে যাচ্ছিল। আমার স্কুলের টাকা তখন আর আমার আব্বা দেয় না। তো স্কুলে টাকা দেয় না দেখে আমি একদিন আম্মুর সাথে কথা বলতেছি, আম্মুর সাথে কথা বলি যে আব্বু তো আমাকে স্কুলের খরচ দেয় না, আমার স্কুলে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে, আমরা আগে যে ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাটও ছেড়ে দিয়েছি, এখন যেখানে আছি এখানেও আমার আব্বা ঠিকমতো ভাড়া টাড়া দেয় না, বাড়িওয়ালা খুব ঝামেলা করে এবং আব্বু প্রতি রাতেই নেশা করে আসে, আমার এগুলো আর ভালো লাগে না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমার আম্মু বলে আমার কাছে আনা তো তোকে সম্ভব না, তাই তুই একটা কাজ কর, তুই তোর আব্বুর সাথে থাকবি না আম্মুর সাথে থাকবি সেটা আমাকে বল। আমি বললাম অবশ্যই তোমার সাথে থাকবো, আব্বুর সাথে থাকতে আমার ভালো লাগে না, কারণ আব্বু কেমন জানি অনেক খারাপ হয়ে গেছে। আমার আব্বু আর আমার আব্বু নাই, আমার আব্বু নেশা পানি করে একদম পুরো নষ্ট হয়ে গেছে, আমি আর আব্বুর সাথে থাকতে চাই না, তোমার কাছে রিকোয়েস্ট করলাম যে তুমি আমাকে আমার আব্বুর কাছ থেকে সরায় নাও, আমার এখানে আর কোনোভাবেই ভালো লাগতেছে না। আমার আম্মু তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি তোকে কালকে কল করবো, কালকে তোকে আমি কল করে বলবো। আমি সেই সময় থেকে কিন্তু মোবাইল ইউজ করি, আমার মা আমাকে মোবাইল ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করে, ওটা মোবাইল ফোন কিনি। পরে আম্মু আমাকে কল দিয়ে বলতেছে যে নীরব একটা কাজ করো, তুমি বাসা থেকে চলে যাও, মানে তোমার আব্বার সাথে তুমি আর থাকো না। মানে আমার আব্বা তখন ভাই এতটাই খারাপ হয়ে গেছিলো যে প্রতি রাতেই নেশা করে এসে আমার গায়ে পর্যন্ত হাত তুলতো এবং আমি কি বলবো অনেক নোংরামি করার চেষ্টা আমার আব্বা আমার সাথে করতো, আমার জন্মদাতা পিতা, এগুলো আমি বলতে চাই না। মানে আমার কাছে মনে হলো যে আমি মাঝে মাঝে কান্না করতাম যে এই বুঝি আমার বাবা, মানে কীভাবে আমার বাবা আমার সাথে এই ধরনের কাজগুলো করতে পারে, বা মানে আমি নিতে পারতেছিলাম না। দেন আম্মু যখন আমাকে বললো যে তুমি বাসা থেকে চলে যাও, এই বাসায় আর তুমি থাকো না, এই বাসা তোমার থাকার প্রয়োজন নাই, তুমি কি থেকে চলে যাও। তো আম্মুর এই কথাটা শুনে আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে আমি তাহলে আর এই বাসায় থাকবো না। দেন আম্মু তখন তার দূর সম্পর্কের এক বোন হয়, কেমন জানি হয়, দূর সম্পর্কের একটা বোন হয়, ওনার বাসা হচ্ছে গিয়ে আপনার ধানমন্ডির ওইদিকে। তা ধানমন্দির ওইদিকে ওনার নাম হচ্ছে, আমি ওনাকে চিনতাম রাহেলা খালা বলে উনি পরিচিত আমার কাছে। মা তখন আমাকে বলতেছে যে তুমি তোমার রাহেলা খালার বাসায় চলে যাও, এটা আমাকে বললো। তো এই বলার পরে আমি তখন আব্বুকে কোনো কিছু না বলে, মানে আব্বুকে বললো তো আব্বু আমাকে আর যেতে দেবে না, আমি একদিন বাসা থেকে বেরিয়ে গেলাম, বাসা থেকে বেরিয়ে ওই রাহেলা খালার বাসায় চলে গেলাম, ওনার বাসায় চলে গেলাম। তা ওনার বাসায় উঠলাম, আলহামদুলিল্লাহ উনিও আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। তো ওনার বাসায় ওঠার পরে তিনি আমাকে অনেক যত্ন করে, তার আবার 2টা ছেলে আছে, একটা ছেলে বড় একটা ছেলে ছোট, আবার মানে ওনার 2টা ছেলে একটা মেয়ে, মেয়েটা আমার সাথেই পড়তো এবং একটা ছেলে ছোট, ও হচ্ছে ক্লাস 7-এ পড়তো, আর বড়টা যেটা এটা ইন্টারমিডিয়েটে পড়তো, মানে কলেজে পড়তো। আমি তো তখন 9-এ পড়ি, মেয়েটা আমার সাথে ক্লাস 9-এ পড়তো। তো আমি তখন এখান থেকে চলে যাওয়ার পরে ওই মেয়ে যে স্কুলে পড়ে, মেয়েটার নাম ছিল, মানে রাহেলা খালার মেয়ে নাম ছিল রুহি। তো রুহি যে স্কুলে পড়াশোনা করতো আমিও সেম একই স্কুলে ভর্তি হই, একই স্কুলে ভর্তি, এবং ওখান থেকে আমি তখন রেজিস্ট্রেশন করি এসএসসি পরীক্ষার প্রিপারেশানের জন্য। তা ফর্ম ফিল আপ মানে সব কিছু আমি ওখানে করি, সম্পূর্ণ করি। তো করার পরে ওইখানেই পড়াশোনা করতেছি, আমার দিনগুলো তখন খুব কষ্টে কাটতেছে, সত্যি কথা যেটা, বাবা থেকেও না থাকার মতো। এত বছর বাবার সাথে থাকলাম, বাবা আমার সাথে খারাপই করুক বা যাই করুক, আমার তো আব্বু, আমার জন্মদাতা পিতা, আব্বার জন্য খুব কষ্ট হইতো, মাঝে মাঝে এতটাই কষ্ট হইতো যে আমার কান্না চলে আসতো, আমি রাতে চিৎকার করে কাঁদতাম। তো বাবাকে জড়াই ধরে ঘুমাইতাম, বাবার আমি একসাথে জড়াজড়ি করে ঘুমাইতাম। তা খুবই খারাপ লাগতো, কান্না আসতো বাবার জন্য। আর মা তো থেকেও নাই, আমার মা তো থেকেও আমার কাছে নাই। তো মায়ের জন্য খুব খারাপ লাগতো যে আমার মা কেন আমার কাছে নাই, কেন মা আমার কাছে থাকে না। তো মায়ের সাথে কথাও আমার খুব বেশি বলা হতো না, মা হয়তো আমার সাথে বড় জোরে 2 থেকে 3 মিনিট কথা বলতে পারতো, এরপর থেকে আর আম্মু আমার সাথে কথা বলতো না। তো শুনেছিলাম আমার মা নাকি কানাডায় থাকে, মা আমাকে বললো যে মা কানাডায় থাকে। তো কানাডায় মা কী করে ওইসব সম্বন্ধে আমি কিছুই জানতাম না, শুধু রাহেলা খালা আমাকে বলতো তোমার আম্মু কানাডায় থাকে, আমার আম্মু আমাকে বলতো যে উনি কানাডায় থাকে।
এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি একটা কঠিন ডিপ্রেশনের ভিতরে চলে গেলাম। মানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, পড়াশুনো ঠিকমতো করতে পারি না। সামনে আমার এসএসসি পরীক্ষা, এবং পরীক্ষায় নিয়েও আমার তেমন কোনো প্রিপারেশন নাই। তো রুহি আমাকে অনেকটা সাপোর্ট করতো, আমাকে খুব বেশি সাপোর্ট করতো। আমাকে বলতো এরকম করলে তুমি রেজাল্ট খারাপ করবা, তা তোমার পড়াশোনা, সামনে এসএসসি পরীক্ষা, তুমি একটু প্রস্তুতি নাও, ঠিকমতো পড়াশোনা করো। কিন্তু কোনো কিছুর প্রতিই না আমার কোনো আগ্রহই আসতো না। মানে আমার জীবনটা কেন এরকম, আমি কেন অন্যজনের বাসায় থাকবো না। এটা সত্যি যে রাহেলা খালা আমাকে অনেক ভালোবাসতো, এটা মিথ্যা না। তো আমার ভিতরে প্রশ্ন জাগলো যে আমি কেন অন্যদের বাসায় থাকবো, এবং আমার বাবার বাসা, আমার বাবা কেন তার ফ্ল্যাট ভাড়া দিয়ে দিল, এবং মা কেন আমাকে ছেড়ে কানাডায় চলে গেল, বাবা কেন নেশাগ্রস্ত হয়ে গেল। এই যে পারিবারিক একটা ডিপ্রেশন, সত্যিকার অর্থে আমি আজ একটা কথা বলি, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলি যে পৃথিবীতে সবচেয়ে বড় ডিপ্রেশন হচ্ছে ফ্যামিলি ডিপ্রেশন। অনেকেই বলে যে প্রেমের ডিপ্রেশন, ভালোবাসার ডিপ্রেশন, ছেঁকা খাওয়ার ডিপ্রেশন, অনেক রকমের টেনশনের কথা মানুষ বলে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় ডিপ্রেশন মনে হলো পারিবারিক ডিপ্রেশন। এই পারিবারিক ডিপ্রেশনে যে একবার পড়ে যাবে, তার কাছে প্রেমের ছেঁকা, ভালোবাসা এগুলো সবই মনে হবে যেন নাথিং, কিছুই না। তো যাই হোক, আমার তখন এই টেনশন আমি পড়ে গেলাম। তখন পরীক্ষা দিতেছে না, পরীক্ষা চলে আসছে। তো রুহি আমাকে অনেকভাবে বোঝায় যে এভাবে হতে পারে না নীরব, তুমি পড়াশোনা করো, প্লিজ তুমি পরীক্ষা দিবা, এটা ওটা বলো। তো যাই হোক, একটা সময় তখন পরীক্ষা দিল, আমিও দিলাম। তো না, মানে অনিচ্ছাকৃত আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম। এমনও মনে আছে আমার যেদিন ম্যাথ পরীক্ষা, মানে গণিত পরীক্ষা, আমি ওই দিন বসে আছি, কিছু লিখতেছি না। প্রায় 1 ঘন্টার মতো আমি কলম হাতে নিয়ে বসে আছি, কিছু লিখি না। যিনি আমাদের হল গার্ড ছিলেন আর কি, টিচার, উনি এসে আমাকে বলতেছে, এই নীরব তুমি লিখতেছো না কেন? ওমা, 1 ঘন্টা কেটে গেল, তুমি এখনও প্রশ্নের মধ্যে কোনো কিছু, মানে তুমি তোমার খাতায় কিছু লিখলেই না। ওই আমি 1 ঘন্টা ধরে শুধু আমার মায়ের কথাই চিন্তা করতেছি, যে মা কানাডাতে থাকে, কী করে, মানে কেন আমার জীবনটা এরকম হলো। ওই যে মানে পারিবারিক যে টেনশনটা, ওই টেনশনে আমি পরীক্ষার হলে বসে ফিল করতেছি। যাই হোক, একটা পর্যায়ে চিন্তা করলাম যে মানে 1 ঘন্টা পরে স্যার যখন আমাকে খোঁচা মারলো, আমি তখন মানে ঘড়ির দিকে তাকায় দেখতেছি যে অলরেডি আমার 1 আওয়ার ফিনিশ। তো আমি আবার পুনরায় পড়াশোনা শুরু করলাম। যে যাই হোক, মানে আপনার এক্সাম দিতে শুরু করলাম। তো 2 ঘন্টা পরীক্ষা দিলাম, 2 ঘন্টায় আমার পরীক্ষা শেষ হলো, আমি বেরিয়ে আসলাম সবার মতো। কিন্তু এরই বাস যখন রেজাল্ট আউট হলো, আমি শুনে অবাক হয়ে গেলাম যে আমি 4 সাবজেক্ট আমার ক্রস আসছে। মানে আমি 4 বিষয়ে ফেল করছি, 4টা বিষয়ে ফেল করছি। এবং তখন মানে অবস্থাটা যে কীরকম আসলে এটা বলে বোঝানো যাবে না। মানে আমি ফেল করছি, এই রকম অনুভূতিটাও আমার ভিতরে নাই যে আমি ফেল করলাম, আমার ক্রস আসছে, তো মন খারাপ থাকবে বা কিছু একটা, ওই রকম কোনো অনুভূতি আমার মাঝে নেই। আমি আমার মতো করে বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি দাচ্ছি, এগুলোই করতেছি। মাসে মাসে আম্মু কানাডা থেকে টাকা পাঠাইতেছে, আম্মু টাকায় চলতেছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার সাথে যে থাকতো রুহি মেয়েটা, ওই কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরী ছিল। তো তখনও একটা কলেজে ভর্তি, ওদের বাসা থেকে মোটামুটি বেশ দূরেই। তো কলেজে ভর্তি হওয়ার সময় ও তখন করে কি, মানে আমি আর পড়াশোনা করলাম না, এখানে প্রায় 1 বছর কেটে গেল। ও তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলো। সেকেন্ড ইয়ার ওঠার পরে ও হঠাৎ করে কলেজ চেঞ্জ করে ফেলবে, ওই কলেজে আর পড়বে না। তো এরই মাঝে ওই 1 ইয়ারে আমি রুহির মাঝে অনেক পরিবর্তন দেখেছি। তো আমি তো কলেজে যেতাম না, ও একাই যেতাম, তো পড়াশোনা করতাম না। ও অনেক দামি দামি ওয়াচ ইউজ করতো, দামি দামি গিফট নিয়ে আসতো বাসায়, এবং দামি দামি মোবাইল ফোন বা সব কিছু খুব এক্সপেন্সিভ ইউজ করতো। ওর পরিবার কিন্তু ওকে খুব বেশি টাকা দিত না। আর রুহির বাবা যে ছিল, তিনিও কিন্তু অত মানে ধনী মানুষ ছিল না, তারা মোটামুটি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ ছিল। তা এই জিনিসগুলো ইউজ করতো, আমি বুঝতে পারতাম না যেগুলো কেন ইউজ করে বা এগুলো কী, কেন, ওগুলো কিছুই বুঝি না। তো 1 বছর কেটে গেল। 1 বছর পরে হঠাৎ করে রুহি আর ওই কলেজে পড়বে না। এখন যে কলেজে পড়াশোনা করতেছে, ওই কলেজেও আর পড়বে না। তা কেন ওই কলেজে পড়বে না, না পড়ার কারণটা কি? তা ওর সাথে আমি তখন কথাবার্তা বলি যে, কী ব্যাপার রুহি, তুমি ওই কলেজে পড়বা না কেন? বলো, ওই কলেজের ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে, আমি ওই কলেজে আর পড়াশোনা করবো না, বা ওই কলেজে আমার ভালো লাগে না। তো এই যাই হোক, ওই কলেজে গেল না। পরে 1 বছর পরে আরেকটা কলেজে ভর্তি হইলো, আমাদের মানে বাসার কাছাকাছি একটা কলেজে। তো ওই কলেজে যাচ্ছে আসতেছে। তো যুব সংস্থা বলে একটা গ্রুপ ছিল, আমাদের ক্লাব ছিল আর কি, যুব সংস্থা। তো ওই ক্লাবে আমিও সদস্য ছিলাম আর কি, আমাদের ওইখানকার ক্লাবটা, মানে আমার ওই রাহেলা খালাম্মার বাসার কাছে। তো একদিন সন্ধ্যার সময় ক্লাবের যে সিনিয়র বড় ভাই আছে, হাবিব ভাই, তিনি আমাকে ডাকলো। ডাইকে আমাকে বলতেছে যে, নীরব, ওরা কিন্তু সবাই জানে যে রুহি আমার বোন, এটাই সবাই জানে যে রুহি আমার আপন বোন। ও কিন্তু জানে না যে রুহির সাথে আমার ওরকম কোনো সম্পর্ক না, বা আমি ওর দুঃসম্পর্কের আত্মীয়, এটা কিন্তু জানে না। পরে আমার বলতেছে, নীরব, রুহি তো তোমার বোন, এখন রুহির উপরে কোনো অ্যাকশান নেওয়ার আগে আমরা তোমার সাথে একটু আলোচনা করা দরকার। এই জন্য তোমাকে বিষয়টা জানাচ্ছি, আমাদের এক ছোটো ভাইয়ের সাথে তোমার বোন অনেক ফল করছে, মানে অনেক প্রতারণা করছে। তা আমার ছোটো ভাই কার সাথে প্রতারণা করছে? পরে বলল যে এই ঘটনা, মানে রুহি আগে যে কলেজে পড়াশোনা করতো, ওই কলেজেরই একটা ছেলের সাথে
মোটামুটি রুহির একটা খারাপ সম্পর্ক হয়। খারাপ সম্পর্কতে প্রেম সংক্রান্ত সমস্যা, এবং প্রেম ভালোবাসা হওয়ার পরে ওই ছেলের কাছ থেকে রুহি লক্ষ লক্ষ টাকা হাতায় নিয়ে আসছে। ওই ছেলে রুহিকে দামি মোবাইল ফোন কিনে দিত, গিফট করতো, এইটা ওইটা, মানে অনেক টাকা পয়সা ছেলের খাইছে। এবং খাওয়ার পরে ছেলে যখন বিয়ের জন্য প্রেশার দিছে, বিয়ে করে ফেলবে, রুহি তখন ওই কলেজ ছেড়ে চলে আসছে। এখন ওই ছেলে আমাদের যে যুব সংস্থা ক্লাব আছে, ওই ক্লাবে হচ্ছে আপনার কমপ্লেন করছে যে ক্লাবের বড় ভাইদেরকে, এখন তাদের মাধ্যমে রুহির তারা একটা বিচার চায় আর কি, মানে এলাকার পোলাপাইন মিলে একটা বিচার করবে, এরকম একটা বিষয়। এবং যে ছেলের সাথে রুহি এরকম ঘটনা ঘটাইছে, ওই ছেলেও মোটামুটি নাম করাই একটা ছেলে আর কি, মানে প্রভাবশালী একটা ছেলে। পরে আমি বললাম যে ভাই ঠিক আছে, আমি এটা আমার বোনের সাথে আলোচনা করি, তো আমি আপনাকে পরে জানাবো। তো চিন্তা করলাম বাসায় আসার পর আমি যদি রাহেলা খালাকেও বিষয়টা বলি, তাহলে রুহিরে মারবে, রুহির গায়ে হাত তুলবে, ঘটনাটা অন্যদিকে চলে যাবে। এই জন্য আমি রাতের বেলায় রুহিরে জিজ্ঞেস করলাম যে রুহি, আমি তো আন্টিরেও বলি না, আঙ্কেলেরও বলি নাই, এই মহল্লার যত মানুষ আছে সবাই তো জানে যে তুমি আমার বোন, এটাই সবাই জানে। তা এরকম একটা ঘটনা, আমাদের ক্লাবে এরকম একটা কমপ্লেন আসছে, ওই কমপ্লেন আমি গেছিলাম। এই কথা জিজ্ঞেস করা মাত্র রুহি তখন আমার উপরে খুব খেপে গেল, মানে একদম গরম হয়ে গেল যে হ্যাঁ তুমি এসব কথাবার্তা নিয়ে চলো, তোমার কি খাই দেয় কোনো কাজ নেই, তোমাকে এগুলো কে বলে ফালতু ক্লাবে যাও, এটা করো ওইটা করো। মানে মোটামুটি খুব ভাবেই হচ্ছে তারা একটা বাজে সিচুয়েশনে চলে গেছে আর কি। রুহি খুব বাজে আমার সাথে খারাপ ব্যবহার করলো। যাই হোক, আমার কোনো মূল্যায়ন করলো না, আমি কিছু বললাম না। পরের দিন আমি এবার ক্লাবে আমাকে ডাকাই নিল। আমি বললাম ভাই আপনারা যাই পারেন তাই করেন, আমার আসলে এখানে কিছুই করার নাই, ও আমার কোনো কথাই শোনে না। তো এরপরে ক্লাবের পোলাপাইন পরে মানে ওই দিনে আপনার বিকেলবেলা আসছে আমাদের বাসায়, যে রুহির আব্বা আমার কাছে বিচার দিবে, পুরো ঘটনা জানাবে। রুহি তখন কী করছে, দোতলা থেকে মানে বারান্দা থেকে দেখছে যে পোলাপাইনগুলো আসতেছে, আমি গেটের মধ্যে দাঁড়াই আছি, দৌড়ে তখন নিচে আসছে, নিচে এসে আমাকে ডাকতেছে যে নীরব ভাইয়া আপনি এদিকে আসেন। পরে আমি ভিতরে ঢুকছি, ঢুকার পরে পোলাপাইন কিন্তু তখন আসতেছে, ও কিন্তু দোতলা থেকে দেখছে, আমি কিন্তু দেখি নাই। পরে বলতেছে আপনি এই ক্লাবের পোলাপাইনগুলোরে যেমনি পারেন এখান থেকে মানে বিদায় করেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। আমি বললাম ওরা কিন্তু আজকে তোমার আব্বা আমার কাছে বিচার দিতে আসতেছে। পরে বলে প্লিজ ভাই আপনাদেরকে বিদায় করেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি গেটে গেলাম, ওরা তখন চলে আসছে অলরেডি গেটের কাছাকাছি। আইসা বলতেছে যে চলো তোমার আব্বা আম্মুর কাছে যাই, আমরা আমাদের মহল্লার একটা মান সম্মান আছে, আমাদের মহল্লার মান সম্মান ওই নষ্ট করতে পারে না, তোমার আব্বা আম্মুর সাথে কথা বলবো। পরে আমি বললাম ভাই ঠিক আছে বলবেন, আমি আমার বোনের সাথে কথা বলি একটু আগে, ও আমাকে বলতেছে ও আমার সাথে রাতের বেলায় কথা বলবে, আমাকে জাস্ট একটা রাত সময় দেন, আজকে রাতটা সময় দেন, আমি কালকে আপনাদেরকে ডিটেলসে জানাই দিব কী হবে না হবে। পরে বলতেছে না ভাই এখানে এক মুহূর্ত সময় দেওয়া যাবে না, আমরা এটা মানবো না, সরেন। মানে আমাকে মানে ধাক্কায় তারা ভিতরে ঢুকে যাবে এমন একটা অবস্থা। ভাই একটু দাঁড়ান আপনি প্লিজ, মানে একটু দাঁড়ান আমি দেখতেছি। তো পরে তাদেরকে আমি কোনোভাবে বুঝে, মানে সকাল 7টা পর্যন্ত আমার সময়, সকাল 7টার মধ্যে যদি আমি তাদেরকে এটা সমাধান করতে না পারি, তাহলে সকাল 7টার মধ্যে তারা আমার বাসায় আবারও আসবে, এরকম একটা ধমকি দিয়ে তারা তখন চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তখন আসলাম, রাতের বেলায় দেখি যে রুহি আমার সাথে কথা বলার জন্য একটু মানে সুযোগ খুঁজতেছে। পরে আমার সাথে কথা বলার সুযোগ পেলে ভাইয়া বলতেছে যে এরকম করে হঠাৎ করে যে নীরব ভাই আপনি আমারে বাঁচান, আপনি ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবো না, আপনি ওই পোলাপাইনগুলোরে গিয়া বলেন যে আমি আর আপনি স্কুলে থাকতে বিয়ে করে ফেলছি। একটু বুঝাই, বলে যে আপনি ওই পোলাপাইনগুলোরে বলেন যে আমি স্কুলে থাকতে বিয়ে করে ফেলছি, আমরা দুজনেই বিবাহিত, তো আমি কলেজে যাইতাম, ওই পোলা আমাকে বিরক্ত করতো, এবং বিরক্তির সূত্র ধরে ওই পোলার সাথে আমার প্রেম হয়ে গেছে। তা ওই প্রেমটা হয়েছে শুধুমাত্র আমি ওই কলেজে যাতায়াত করব বা কলেজে যাব আসবো এই জন্য, যাতে আমাকে এই ছেলেটা ডিস্টার্ব না করে। তো একটা পর্যায়ে ছেলে আমাকে গিফট দিত, আমি নিতে চাইতাম না, কিন্তু জোর করে দিলে আমি নিতাম। এখন ছেলে যখন আমাকে বিয়ে করতে চাইলো, তখন তো আমি নিরুপায়, আমি কি করব, আমি তো অলরেডি আপনার সাথে আমার বিয়ে হয়েই গেছে। তো এই জন্য আমি কলেজ থেকে চলে আসছি বা অন্য কলেজে ভর্তি হয়েছি। এই বিষয়টা আপনি আপনার ওই ক্লাবে পোলাপাইনগুলো গিয়ে বুঝান। মানে এই অল্প সময়ের ভিতরে রুহি এই জিনিসটা ওর মেমোরিতে নিয়ে আসছে, বা এই প্ল্যানটা ও তৈরি করে ফেলছে, মানে এটাও নিজেরই প্ল্যানিং। পরে আমাকে এটা বলার পরে আমি তখন অবাক হয়ে গেলাম, বললাম যে তোর তো আসলে দেশের প্রধানমন্ত্রী বানানো দরকার ছিল, কারণ দেশের প্রধানমন্ত্রী যদি তুমি হইতা, তাহলে তো তোমার মাথায় যে পরিমাণের নেগেটিভ বুদ্ধি, তুমি দেশটা অনেক ডেভেলপ করতে পারতা, উন্নতি করতে পারতা। পরে আমার একদম পায়ে ধরে কান্নাকাটি শুরু করছে যে আপনি প্লিজ আমার আব্বুর কাছে বা আব্বুর কাছে যদি বিচার আসে, তাহলে আব্বু আমাকে মেরে ফেলবে, আমাকে হয়তো আর কলেজে যেতে দিবে না, আমার পড়াশোনা বন্ধ করে দিবে, প্লিজ তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা যে আমি করব তাতে আমার লাভটা কী হবে? পরে বলে যেই পরিমাণে লাভ তুমি চাও আমি তো পরে সেই পরিমাণে লাভই দিব, আগে তুমি আমারে বাঁচাও। তাই আমি তারে বললাম যে দেখো ওরা তো সবাই জানে যে তুমি আমার মানে আপন বোন, এটাই সবাই জানে, বলে জানলে কী হবে, তুমি তাদেরকে গিয়ে ডিটেলসটা বলো, সত্যিটা বলো। পরের দিন আমি ক্লাবে গেলাম, মানে 9টার দিকে গেলাম, 7টার দিকে আমার ফোন দিতে আসে, আমি 9টার দিকে গেছি,
যাওয়ার পর হাবিব ভাই ছিল বা সিনিয়র লেভেলে যারা ছিল তাদের কয়েকজনকে ডাকলাম, ডাকিয়া বললাম যে ভাই আপনাদেরকে আগে একটা প্রশ্ন করি, আমার এই প্রশ্নের উত্তরটা আপনারা আগে দেন। তো বলে ঠিক আছে দিব, কী প্রশ্ন? আমি বললাম আপনারা রুহির সাথে আমারে কী মনে করেন, বা আমি রুহির কে হতে পারি? বলে তুমি রুহির ভাই, বড় ভাই। আমি বললাম কেমন ভাই? ওইখানে একজন বলতেছে যে দুঃসম্পর্কের কাজিন এরকম কিছু, ওইখানে একজন কিন্তু বিষয়টা জানে। তাই আমি বললাম ভাই আপনারা বাকিরা জানেন? বলে না আমরা তো জানি না, আমরা তো জানি রুহি তোমার আপন বোন এটা। আমি বললাম যে না ভাই, যেটা বলেছে আসলেই সেটা সত্যি যে রুহি আমার দুঃসম্পর্কের একজন কাজিন। তো দুঃসম্পর্কের একটা কাজিন হওয়ার পরও আমি তাদের বাসায় দীর্ঘদিন ধরে পড়ে আছি, তার কারণটা কি? আমি তো পড়াশোনাও করি না, তাদের বাসায় থাকতেছি। পরে হাবিব ভাই সহ সবাই চুপ হয়ে গেল, সবাই বলে ভাই আমি তো জানি না তুমি কেন থাকতেছো, তোমাদের বিষয়, পারিবারিক বিষয়। আমি বললাম না, বিষয়টা যদিও এতক্ষণ পারিবারিক ছিল, বাট বিষয়টা এখন আর পারিবারিক না, আমি এটা পাবলিক করতে যাচ্ছি। পরে আমারে বলে কি বলতে চাও একটু ভাই খুলে বলো তো, নীরব খুলে বলো। আমি বললাম ভাই আমি যখন স্কুলে পড়ি আমার এই খালাম্মার বাসায় থেকে, তখন আমার খালাম্মা আমার সাথে রুহির বিয়ে দিয়ে দেয়। রুহির আমি বিয়ে করে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এবং বিয়ে করার পরে আমি রুহির বাসায় আছি। ওরে ওই কলেজে আমি ভর্তি করাই, কিন্তু ওই কলেজের ওই ছেলেটা রুহিকে অনেক বিরক্ত করতো, ডিস্টার্ব করতো। একটা পর্যায়ে রুহি এসে আমার কাছে কান্নাকাটি করতো। আমি বললাম তুমি, ও আবার বিয়ের বিষয়টা কাউকে জানাইতে চাইতো না। কলেজে পড়া একটা মেয়ে যদি হঠাৎ বলে যে ও বিয়ে করে ফেলছে, ওর হাজব্যান্ড আছে, তাহলে অন্য মেয়েরা তাকে মেরিট বলে সম্বোধন করবে, বিবাহিত বলে ওর সাথে কথাবার্তা বলবে। এইটা হয়তো ওর কাছে ভালো লাগে না, এই জন্য ও কলেজে বিয়ের বিষয়টা হাইড করে রাখছে। তো আমি করে বললাম যে ঠিক আছে ছেলেটাকে তুমি একটু হাতে হাতে রেখা জাস্ট ইন্টারমিডিয়েটটা শেষ করে আসো, এরপরে এখান থেকে চলে আসবে, এরপরে আর ঝামেলা নেই। তা আমি বলার পরে ও তখন ওই ছেলের সাথে টুকিটাকি কথাবার্তা বলতো বা এটা করতো। এমন করতে করতে একটা পর্যায়ে ছেলের সাথে ছেলে ওকে ভালোবেসে ফেলে। ও কিন্তু ভালোবাসে না, কিন্তু আমাকেই ভালোবাসে, ও জাস্ট অভিনয়টা করে। অ্যান্ড একটা পর্যায়ে ওই ছেলে তাকে গিফট দিতে শুরু করে। এখন ও যদি গিফট না নেয় ছেলে তো মাইন্ড করবে, অন্য কিছু ভাববে, এই জন্য ছেলের কাছ থেকে ও গিফট নিত। একটা পর্যায়ে ছেলে থেকে বিয়ের জন্য প্রেশার দেয়। এখন যখন বিয়ের জন্য প্রেশার দেয়, এখন এই ছেলে বিয়ে করলে বিয়ে করবে কেমন করে, ও তো আমার বউ। তো যার জন্য ও তখন এই কলেজ থেকেই সর্বশেষ চলে আসে। এখন ওরা বলতেছে যে না ভাই তাহলে গিফট নিল কেন ছেলের কাছ থেকে? পরে চিন্তা করেন ওই যে এলাকার ছেলে ফেলে, তো পরে আমার বলতেছে ভাই এই ছেলের কাছ থেকে 5 লাখ টাকার গিফট নিয়েছে, টোটাল নাকি 5 লাখ টাকার গিফট নিয়েছে। এখন ছেলেকে অন্তত 2 লাখ টাকা হলেও ফিরিয়ে দিতে হবে, ছেলেকে 2 লাখ টাকা ফিরিয়ে দিতে হবে, তারপর আমরা বাকিটা ম্যানেজ করবো। না হলে ছেলে কিন্তু তোমার ওয়াইফের ক্ষতি করবে বা তোমার ওয়াইফকে নিয়ে যাবে, কিডন্যাপ করবে, তখন কিন্তু আরও বিপদে পড়বা। ছেলে মোটামুটি খারাপ লাইনে লিঙ্ক আছে। ছেলে মাদক দ্রব্য সেল করে বা বিভিন্ন লাইনে খারাপ ছেলে। তা 2 লক্ষ টাকা দিয়ে আমরা ছেলের সাথে একটা কপারেশনে যাব। এখন 2 লাখ টাকা কি আমার ক্লাবের ছেলেরা খাবে নাকি ওই ছেলেকে দিবে এটা আমি জানি না, কিন্তু আমাকে বললো যে হাবিব ভাইয়ের কাছে 2 লাখ টাকা দেওয়ার জন্য। তো আমি তখন বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে কথা বলি, আপনাদেরকে বিকেলে জানাবো। ওই দিনকে তো আবার রুহি কলেজে যায় নাই। তো কলেজে না যাওয়ার পরে আমি ওরে আবার ধরলাম যে রুহি এই ঘটনা, এখন ওরা বলতেছে ওদেরকে 2 লাখ টাকা দেওয়া লাগবে, কারণ 2 লাখ টাকা না দিলে ওরা এটা মানবে না। পরে আমারে বলতেছে 2 লাখ টাকা আমরা কোত্থেকে দিব? আমি বললাম যে তোমার ফোন টোন এগুলো বিক্রি করো। বলে যে আমি তো সব বিক্রি করেছি, আমার কাছে তো কিছুই নেই। ও নিজেই মোবাইল টোবাইল বিক্রি করে ওর কাছে টাকা আছে, রুহির কাছে টাকা আছে, কিন্তু আমাকে দিবে না। তো এখন আমি আসলে এটাও শিউর না আছে কি নেই, এটা আমাকে বলে। তা কান্নাকাটি করে বলতেছে তুমি যেমনে পারো ম্যানেজ করো। 2 লাখ টাকা তো আসলে নর্মাল ব্যাপার না। ও শেষ পর্যন্ত ওর কিছু সামান্য গয়নাগাটি বিক্রি করে আমাকে 50,000 টাকা দিয়েছে। 50,000 টাকা দিয়ে বলতেছে এই টাকাটা দিয়ে তুমি যেমনে পারো ম্যানেজ করো। তো আমি যখন 50,000 টাকা নিয়ে ক্লাবে গেলাম, ওরা ওই 50,000 টাকা নিবেই না। ওরা বলে ভাই 2 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা দেওয়াই লাগবে, 2 লাখ টাকা না দিলে এটা হবে না, বা আমার 2 লাখ টাকা দিতেই হবে। তো এখন 2 লাখ টাকা আমি কোত্থেকে দিব ভাই? আমার তো 2 লাখ টাকা দেওয়ার মতো তেমন কোনো সামর্থ্য নাই। পরে লাস্ট পর্যন্ত আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। পরে আমি রুহির এসে বললাম যে রুহি 2 লাখ টাকা ওরা 50,000 টাকা ওরা মানবে না, ওদেরকে 1 লাখ টাকা দিতেই 2 লাখ টাকা দিতেই হবে। শেষ পর্যন্ত রুহি করলো কি, তার হাতের মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র বিক্রি করলো, করে 1 লাখ টাকা মিলাই দিল। ওর কাছে তখন আর মোবাইল ফোনও নাই, মোবাইল ফোনটাও সেল করে দিল যে 1 লাখ টাকা নিয়ে দাও। 1 লাখ টাকা নিয়ে দিচ্ছে, তারা তখন 1 লাখ টাকাও মানে না, যে না ভাই আমাদেরকে 2 লাখ টাকাই দিতে হবে, টাকাটা তো আমরা খাবো না। যেখানে ছেলের কাছ থেকে 5-6 লাখ টাকা খেয়ে ফেলছে, ওইখানে ছেলেকে 2 লাখ টাকা দিয়ে আমরা একটা জাস্ট মীমাংসার মধ্যে যাব, একটা পারিবারিক মীমাংসার মধ্যে যাব, অতটুকুই। এখন আপনি যদি এটা নিয়ে এরকম করেন তাহলে তো ভাই হবে না। এখন ছেলে যদি না মানে আপনার এই টাকাও দেওয়ার দরকার, আপনি নিয়ে যান। এরপরে যদি আপনার বোনের কোনো ক্ষতি হয় বা আপনার ওয়াইফের কোনো ক্ষতি হয়, আপনি এটা নিয়ে আর আমাদের এই যুব সংস্থাতে আইসেন বা আমাদের কিছু বললেন না। এটা আপনার পারিবারিক বিষয়, এবং এই টাকা আপনি যদি না দেন আমরা আমাদের ক্লাব থেকে আপনাকে বাদ দিয়ে দিব। কারণ আমাদের ক্লাবের কোনো ভাইয়ের ওয়াইফের সমস্যা হবে এটা তো হতে পারে না, আপনি চলে যাবেন আমাদের ক্লাব থেকে।
তা বাসায় আসলাম, আসার পরে মানে রুহির কাছেও কিন্তু আর টাকা ঢোকে না, ও কিন্তু সব টাকা খরচ করে ফেলছে, বান্ধবীদেরকে নিয়ে ঘোরাফেরা, এটা ওইটা খাওয়া কিনা, এমনি সামনে শপিং টপিং শেষ করে ফেলছে, ওর টাকা নেই। পরে রাতের বেলায় চিন্তা করলাম যে কী করা যায়। আমার মাও কিন্তু আর আমাকে ওই সময় খুব বেশি টাকা দিত না। মানে আরেকটা কথা আমি এখানে লুকাই ফেলছিলাম, যেটা আসলে আমার লুকানো ঠিক হয় নাই। আমি একটা সময় নেশার জগতে ঢুকে গেছি। মা টাকা পাঠাইতো, ওই টাকা দিয়ে আমি নেশা করতাম, মানে নেশার জগতে ঢুকে গেছিলাম, নেশা টেশা করতাম। দেন ওই সময় আমার মাকে ওই আন্টি তখন বিষয়টা বলে দেয় যে তোর ছেলে তো এমন এমন নেশা করে, এখন নেশার জগতে ঢুকে গেছে, এটা বলে। আম্মু টাকা দিত, এটা দিয়ে নেশা করতাম। পরে আমার আম্মুর আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতো না, টাকা পাঠাতো রাহেলা খালার অ্যাকাউন্টে, মানে ওই রুহির মায়ের অ্যাকাউন্টে। তো আমি ওই খালার কাছ থেকে টাকা চাইলে তিনি আমাকে জাস্ট সীমিত টাকা দিত, খুব বেশি টাকা দিত না। মানে বেশি টাকা দিলে আমি নেশা করবো, এই জন্য আমাকে মানে পকেট খরচের জন্য 50 টাকা 100 টাকা এর বেশি আমাকে টাকা দিত না। এখন যে আম্মুর কাছে চাইবো, আম্মুর কাছেও তো চাইতে পারি না, কারণ আম্মুর কাছে চাইলে আম্মু বলবো আমি নেশা করার জন্য টাকা চাচ্ছি, আম্মুও দিবে না। মানে এটা পারিবারিক ঝামেলার ভিতরে তখন আমি খুব কঠিনভাবে পড়ে গেলাম। পরে হঠাৎ করে দেখলাম যে না, পোলাপানের অবস্থাও ভালো না, ওরা রুহির উঠে নিয়ে যাবে বা কোনো একটা ঝামেলা করবে, এটা ও রুহির বাবা মাকেও জানানো যাবে না, জানাইলে ওর পড়াশোনা বন্ধ করে দিবে, ওর উপরে ক্ষতি, মানে ওরা একটা অ্যাকশানে যাবে। পরের দিন আমি তখন এই টাকাটা নিয়ে 1 লাখ টাকা নিয়ে আবার গেলাম, গিয়া ওইখানকার যে বড় ভাই সাবিব বেরিয়ে জড়ায় ধরে বললাম, ভাই আমি তো আপনাদের ক্লাবেরই সদস্য, আজকে দীর্ঘ বর্ষ ধরে আপনাদের সাথেই আছি, ভাই 1 লাখ টাকা নিয়ে যান আর 1 লাখ টাকা আমাকে কিস্তি করে দেন। জি, আমি মাসে মাসে আপনাদের 1 লাখ টাকা সুদ করে দিব। পরে বলে ঠিক আছে, তুই প্রতি মাসে 20,000 টাকা করে 5 মাসে টাকাটা দিয়ে দিবি। আমি বললাম ভাই 20,000 করে তো পারবো না, আমি 10,000 করে দিব। পরে আমারে বলতে আরে না 10,000 টাকা করে হবে নাকি, তুই কি 10 মাসে এই টাকা দিবি নাকি? আমি বললাম ভাই 10,000 টাকা করে 10 মাসে আমি 1 লাখ টাকা সুদ করে দিব, মেহরবানি করে আমাকে এই সুযোগটা দেন, আমাকে এই সুযোগটা দেন। এবং আমি তো আপনাদের ক্লাবেরই সদস্য, আপনাদের ক্লাবের সদস্য হিসাবে, মানে আপনাদের ক্লাবের লোক হিসাবে আমার জন্য আপনারা এই স্যাক্রিফাইসটুকুন করেন, আমার এই উপকারটা আপনারা করেন, আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট। এমনি জড়াইটারে ধরে অনুরোধ করে বললাম। পরে আমাদের বলতেছে যে ঠিক আছে নীরব, তুমি যদি এরকম করেই বলতেছো বা এতটাই ছোটো হয়ে গেছো তো তাহলে আর কি আর করা, ওকে ফাইন, ঠিক আছে মানলাম তোমার কথা, কিন্তু মনে রাখো প্রতি মাসে কিন্তু তোমার টাকা শোধ করা লাগবে। ভাই প্রতি মাসের 1 তারিখে টাকা দিয়ে দিব। এইভাবে ওদের কাছ থেকে বলে আমি তখন আসছি। আসার পরে আমি তখন চিন্তা করতেছি টাকা পাবো কই, ভাই আমি তো 10,000 টাকা মাসে পাবো না, কত 10,000 টাকা আমাকে কেউ দিবে না। আমার ওই আন্টি আমাকে প্রতিদিন খুব বড় জোরে হয়তো 100 টাকা করে দিবে, মাসে হবে 3,000। যদি আমি কোনো কিছু খরচ না করি, সিগারেট টিগারেট বা নাট কোনো কিছুই খরচ না করি, তাহলে বাকি 7,000 টাকা কোথায় পাবো? পরে হঠাৎ মাথায় আইডিয়া আসলো যে আমি একটা চাকরি করব, মানে একটা চাকরি করব, ওরকম একটা আইডিয়া আসছে। তো আইডিয়া আসার পরে আমারও তো আসলে ভাই কোথাও কেউ চাকরি দেয় না, চাকরির জন্য যাই, চাকরি পাই না। এবং এরকম করতে করতে একটা হোটেলে চাকরি পাইছি, মানে হোটেল বয় হিসাবে। তো পরে আমি হোটেল বয় চাকরিতে ঢুকলাম, হোটেল বয় চাকরি করতেছি। তো রুহি কিন্তু তার তখনও জানে না যে আমি কেন হোটেল বয় চাকরি করতেছি বা কারণটা কি, ও কিন্তু এগুলো জানে না, মানে কেন করতেছি, কী কারণে করতেছি এগুলো জানে না। কিন্তু আমার ক্লাবের অন্য পোলাপাইনটা জানে যে আমি চাকরি করতেছি, চাকরি করি, এই মাসে মাসে এই ঋণটা শোধ করতেছি। রুহি কিন্তু কলেজে যায়, কলেজ থেকে আসে, আমি তখন চাকরি করতেছি, ওই খালার বাসায় থাকতেছি এবং মায়ের সাথে মাঝে মাঝে ফোনে কথা হচ্ছে, এমন করে আমার দিনগুলো কাটতেছে। একটা পর্যায়ে ওইখানে চাকরি করার অবস্থায় দেখলাম যে আমি যে হোটেলের সামনে চাকরি করি, যে টাকা স্যালারি পাই, ওই টাকা স্যালারি দিয়ে আসলে আমি চলতে পারি না, মানে আমার চলাফেরাটা হচ্ছে না ঠিকঠাক মতো, আমি চলতে পারি না। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমি আর হোটেলে ওই সাইডে চাকরি করব না, আমি এই আপনার কিচেনের সাইডে চলে যাব, মানে রান্নাঘরের সাইডে চলে যাব, আমি রান্নাঘরে কাজ করব। তা রান্নাঘরে কাজ করলে সমস্যা, মানে সুবিধাটা কি, বেতনটা একটু বেশি। ওইখানে তো আমি ধরেন জুনিয়র ওয়েটার, জুনিয়রে কাজ করি, কিন্তু আমি যদি একজন বাবুর্চির হেল্পার হই, ধরেন একটা শেফ যিনি আছে, যিনি কুকার, ওনার একজন হেল্পার হই, তাহলে আমার স্যালারিটা ডাবল হয়ে যাচ্ছে। পরে আমি ওই হেল্পারের আন্ডারে চলে গেলাম, হেল্পারের আন্ডারে গিয়ে আমি তখন হেল্পারি করতেছি, মানে আপনার বাবুর্চির আন্ডারে হেল্পারি করতেছি। এমন করতে করতে একদিন হঠাৎ আমাদের ওই রেস্টুরেন্টেই আমি কিচেন থেকে, মানে ভিতর থেকে আপনার হল রুম দেখা যায়, একটা গ্লাস আছে, গ্লাস দিয়ে হল রুম দেখা যায়। হল রুমের ভিতরে আমি দেখলাম আমার বাবা একটা মধ্যবয়স্ক মেয়ে নিয়ে, মানে আমার বাবা একটা মোটামুটি মেয়ে নিয়ে বসে আছে, মেয়েটার গায়ে হাত দিয়ে আছে এমন একটা অবস্থায় রেস্টুরেন্টে। আজকে বহু বছর পর কিন্তু আমি আমার বাবারে দেখছি, মানে কাউন্ট করতে পারবো না যে কত বছর পরে দেখছি। কান্না চলে আসছে। কান্না আসার পরে আমি তখন মারে ফোন দিছি, মানে আপনার ওইখানে বসে মারে ফোন দিলাম, মা জানো বাবা এখনই এরকম করতেছে এই ঘটনা। তখন মা কানতে কানতে আমারে বলে, তুই কি আমার সাথে একটু কথা বলতে পারবি? আমি বললাম হ্যাঁ মা পারবো, সমস্যা নেই, আমি ফ্রি আছি। মারা কিন্তু আমি বলছিলাম একটা রেস্টুরেন্টে চাকরি করি, মা আমাকে বলছে কর্ম করা ভালো, কর্ম করে খাও, ওইটা ভালো। আমি মায়েরে বললাম যে আমার হাতে সময় আছে, কোনো সমস্যা নাই, তুমি আমারে বলতে পারো, মানে তুমি কি বলতে চাও এটা আমাকে বলো। মা আমারে বলে যে তুইও তো নেশাপানি করিস, তোরেও বা কী বলবো, তা ঠিক আছে বলি, তাও যদি কখনো মরেও যাই
তাহলে যাতে আম্মুর এই কথাটা তোর মাথায় থাকে, আমি কিন্তু অনেক অসুস্থ, আমার কিন্তু শারীরিক অবস্থা ভালো না। আমি বললাম ঠিক আছে বলো না, কী বলবা? আমার আম্মা বলে, তোর মনে আছে তুই খুব ছোটোবেলায় তোর নিয়ে আমরা কক্সবাজার ঘুরতে গেছিলাম? আমি বলি হ্যাঁ গেছিলাম। তো আমার আম্মা বলে, তোর মনে আছে তোর আব্বুর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে? আমি বললাম হ্যাঁ, ঝামেলা তো আব্বুর সাথে হয়েছেই, কিন্তু কেন হয়েছে? আমার মা বলে, তোর আব্বুর সাথে ঝামেলা হওয়ার কারণ ছিল তোর আব্বু আমাকে পাশের রুমে তোর আব্বুর ওই বসের কাছে রাতের বেলায় পাঠাইতে চাইছিল। আমি বললাম কী বলো তুমি এটা মা? আমার মা বলে হ্যাঁ, আমি যেতে রাজি হচ্ছিলাম না, যে আমি একজন ম্যারিড পার্সন, আমার একটা সন্তান আছে, স্বামী আছে, আমি এরপরেও কেন তোর আব্বুর বসের রুমে যাব? তোর আব্বু আমাকে জোর করে পাঠাইছে ওই রুমে যাওয়ার জন্য, এবং ওই বসও তোর আব্বুকে বলছে যে তোর আব্বুর প্রমোশন করাই দিবে, তোর আব্বুরে টাকা দিবে, মানে মূল্য বিষয় হচ্ছে তোর আব্বুকে অনেক বড় একটা প্রমোশন দিবে, ওই অফিসে তোর আব্বুকে ম্যানেজার বানাই দিবে, মানে এমডি বানাই দেবে, সোজা অফিসের এমডি বানাই দিবে তোর আব্বাকে। তো এই জন্য তোর আব্বুর লোভে পড়ে এই কাজটা করতে চাইছিল। আমি রাজি হচ্ছিলাম না, সারাটা রাত আমারে মারছে। এবং পরের রাতে তোর মনে আছে তুই আমাকে পরের দিন বলছিলি যে আম্মু তুমি আব্বুর সাথে রাগ করে কই গেছিলা? আমি বলি হ্যাঁ আমার মনে আছে। আর আম্মু বলে, আমি তোর আব্বুর সাথে রাগ করে কোথাও যাইনি, তোর আব্বুই আমাকে ওই রুমে দিয়ে আসছে, আমি বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওই রুমে ছিলাম সারা রাত ওই লোকটার সাথে। তো আমি বললাম যে তারপরে? আম্মু বলে তারপরে আমি না মাঝে মাঝে দেশের বাইরে যাইতাম। আমি বলি হ্যাঁ। আর আম্মু বলে ওই দেশের বাইরে তোর আব্বুই আমাকে পাঠাইতো তোর আব্বুর ওই বসের কাছে। আমি বললাম তারপর তুমি কি ওনার কাছেই থাকতাম? মা বলে হ্যাঁ, আমি ওনার কাছেই থাকতাম। এবং থাকতে থাকতে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে আসলে এটা তো আমার কোনো জীবন হতে পারে না। এখানে একটা লোকের কাছে কয়েকদিন ধরে থাকি, আবার গিয়ে স্বামীর কাছে থাকি, তোরে নিয়ে সাথে থাকি, আমার নিজেকে নিজে প্রস্টিটিউট মনে হলো যে আমি একজন প্রস্টিটিউট। একটা পর্যায়ে আমি রাজি হচ্ছিলাম না যে আমি আর বিদেশে যাবো না, ওই লোকের সাথে আমি আর থাকবো না। এবং ওই পর্যায়ে তোর আব্বা আমাকে মারতে শুরু করে, আবারও পুনরায় আমাকে মারে। এবং একটা সময় আমি রাগ করে বাংলাদেশ থেকে আসি, এসে এই লোকটাকে আমি এই লোকটার সাথে থাকতেই শুরু করি। আমি আর বাংলাদেশে যাবো না এরকম একটা প্ল্যানিং করে তার সাথে আমি থেকে যাই। এবং এক পর্যায়ে আমি এই লোককে বিয়ে পর্যন্ত করি। উনি খ্রিস্টান, মানে মুসলিম না, খ্রিস্টান ধর্মাবলম্বী, বাট ওনাকে আমি বিয়ে করি। আমি বললাম কী বলো তুমি? মা বলে হ্যাঁ আমি ওনাকে বিয়ে করি। এবং বিয়ে করার পরে আমি ওনার সাথেই আছি। তোর আব্বা যখন আমার সম্বন্ধে খারাপ কথা বলতেছিল বাংলাদেশে বসে বসে আমার ফ্রেন্ডদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, ইভেন তোর কাছে, আমি এটা নিতে পারি নাই। পরে আমি এই তোর আব্বার অফিসে যে বস আছে, মানে তোর আব্বার যে এমডি আছে, এমডির কাছে কমপ্লেন দিয়ে আমি তোর আব্বুর চাকরি নষ্ট করে ফেলি, চাকরি খেয়ে ফেলি। তো আমার সাথে এগুলো করছে, এই ধরনের কাহিনীগুলো আমার সাথে করে আমার জীবনটাকে এভাবে নষ্ট করে এখন আরেক মেয়ে নিয়ে রেস্টুরেন্টে বসে আছে। তোর আব্বুর মতো খারাপ লোক পৃথিবীতে হতেই পারে না, নিকৃষ্ট টাইপের একটা লোক। আমার কথাগুলো শুনে এবং আম্মু আমাকে বললো যে আমি খুবই অসুস্থ, আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমার শারীরিক অবস্থা ভালো না, তুই তোর আব্বুর সাথে একটু কথা বল। আমি তো ইংলিশে খুব ভালো কথা বলতে পারতাম না, তো মোটামুটি একটু পারতাম। তো আমাকে ওই লোকটার সাথে কথা বলাই দেয়, যিনি আমার বাবা, মা যার সাথে কথা বলতো, মানে মা যাকে বিয়ে করেছে পরে। উনি আমাকে বলে ইউ আর মাই সান, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে দেখবো, তুমি আমার মানে ছেলে, ওরকম করে আমাকে ইংলিশে উনি অনেকক্ষণ ধরে আমার সাথে কথাবার্তা বলে। আমি ওনার সাথে একটু রেখে কথাবার্তা বলি। একটা পর্যায়ে আমার উনি খুবই মন খারাপ লাগে, আমি তখন কান্নাকাটি করে যখন বাসায় আসি, তখন কিন্তু আমি রেস্টুরেন্টে 3 মাস ধরে চাকরি করতেছি, এটা আমার 4র্থ মাস। এবং প্রতি মাসে স্যালারি পেয়ে ওদের ওই সংস্থার মধ্যে টাকা দিয়ে দিচ্ছি আর কি, ওদের ওই ক্লাবে টাকা দিয়ে দিচ্ছি রুহির জন্য। পরে এই আয়া কোকারের সাথে কাজ করতেছি, এমন একটা অবস্থার ভিতরে আছি। পরে আমার ওই মেমোরির মধ্যে আর মানে বারবার মায়ের চিন্তাটাই মাথা আসছে, যারা আমার মা আমার জন্য কত কষ্ট করছে, আমার বাবা এতটা খারাপ। আমি আম্মুর সাথে কথা শেষ করে এসে দেখি আমার বাবা চলে গেছে রেস্টুরেন্টে, আর নাই, উনি বেরিয়ে গেছে। পাইলে হয়তো আমি তার ওই সময় মারতাম, মানে আমার মেজাজটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে হয়তো আমি তার গায়ে হাতে তুলতাম। পরে এসে কান্নাকাটি করতে করতে রান্নাবান্না করতেছি। এই রান্নাবান্না করতে করতে হঠাৎ করেই ভাই আমার হাতটা, মানে আমি গরম অয়েলের ভিতরে, তেলের ভিতরে, মানে চিকেনটা ফ্রাই করব, ওই বেসন মিশিয়ে রাখছে, ফ্রাই দিব, ওই চিকেন না দিতে গিয়ে আমি আমার হাত ঢুকিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। এবং গরম তেলের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে আমার হাতের যে মাংসগুলো ছিল, মনে হয় মাংসগুলো আপনার ঝরে যাচ্ছিলো আঙুল থেকে, মানে বন্স থেকে মাংসগুলো ছুটে যাচ্ছিলো। চিৎকার দিলাম আর কি, চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে গেছে, আর মনে নেই। তো সেন্সলেস হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে আমি তখন দেখি আমি হসপিটাল, এবং আমার পুরোটা হাত প্লাস্টার করা। একইভাবে রুহি আমার সাথে আছে, আমার ওই রাহেলা খালাও আমার সাথে আছে। এনারা আমার সাথে বকাবাদ্য করতেছে যে তুমি কেন রেস্টুরেন্টে চাকরি করতে গেলা, কিসের অভাবে গেলা, কী কারণে গেলা, এগুলো আমারে বলতেছে। মানে খুবই মন খারাপ লাগতেছে, আমি কান্নাকাটি করতেছি। পরে আমি এভাবে আরও হসপিটালে 2 দিন ছিলাম। 3য় দিনের দিন রুহি আমাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবা? এমনি আমি বললাম হ্যাঁ বলবো, সমস্যা নেই। বলে তুমি ওখানে চাকরি করতে গেছিলা কেন রেস্টুরেন্টে?
আমি বললাম এমনি গেছিলাম, বাসায় বসে থাকি, বেকার, ভালো লাগে না। তখন রুহি তখন কান্না করতেছে, মানে আমি জীবনে প্রথম ওর চোখে এইভাবে পানি দেখলাম। কান্না করতে করতে বলতেছে তুমি আমাকে এতটা ভালোবাসো। মানে ওই সময় কেউ ছিল না এখানে, মানে আমার ওই বেডে। পরে আমি বললাম যে ভালোবাসি মানে এটা কী ধরনের কথা? ও আমাকে বলে সত্যি মানে তুমি আমাকে এতটা ভালোবাসো, আমি কখনো ভাবতেও পারি নাই। আমি বললাম মানে? বলে তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে ক্লাবে দিয়েছো, আর বাকি 1 লাখ টাকা পরিশোধ করতেছো প্রতি মাসে মাসে 10,000 টাকা দিয়ে, আর এই জন্যই তুমি রেস্টুরেন্টে চাকরি করো? তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি বললাম আরে না, ভালোবাসার কী আছে, তোমার বাসায় থাকি, তোমাদের বাসায় থাকি, তোমার একটা প্রবলেম হয়েছে, আমি কি হেল্প করতে পারি না? আমাকে বলো আমার তো 2টা ভাই আছে। কই তারা তো আমাদের কোনো হেল্প করলো না, বা তুমিও তো কখনোই এরকম না, তুমি আমার জন্য এরকমটা করলাম, মানে জড়ায় ধরে চিৎকার করে কাঁদতেছে। এরপরে আমি যতদিন হসপিটালে ছিলাম ও প্রতিদিন আমার সাথে হসপিটালে থাকতো, আমার ট্রিটমেন্ট করতো, আমার হাত পা টিপে দিত, মানে আমাকে এত সেবা করতো বলার মতো না। একটা সময় আমি ওখান থেকে আসি, হসপিটাল থেকে আসার পরে আমার সেবা ও এমনভাবে করতো যে আমার কাছে মনে হয় যে ওর ভালোবাসায় আমি যেন পাগল হয়ে যাব, এমন একটা অবস্থা। এরকম করতে করতে ও তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় এবং ওর ইন্টারের রেজাল্ট মাশাআল্লাহ অনেক ভালো হয়। ইন্টার পাস করার পরে ও হঠাৎ করে মানে বলতেছে আমি তোমার বিয়ে করব। আমি একটু অবাক হয়ে গেলাম এটা শুনে, মানে রিলেশনের মধ্যেই ছিলাম, কিন্তু রিলেশন বলতে ওর দিক থেকে হয়তো রিলেশন ছিল, বাট আমি তো আসলে ওভাবেই না, ওদের বাসায় থাকতেছি অতটুকুই, কিন্তু আমাকে বলতেছে হঠাৎ করে বিয়ে করবে। পরে আমি বললাম যে বিয়ে করবা ভালো কথা, কিন্তু তোমার পরিবারকে জানাই। ও বলে না, আম্মুকে জানাইলে আম্মু কখনোই তোমাকে আমার কাছে বিয়ে দিবে না, বা আমি তোমাকে বিয়ে করতে পারবো না। একে তো তোমার হাত পুড়ে গেছে, তোমার হাত একটা পোড়া, এবং সেকেন্ডলি হচ্ছে তোমার পারিবারিক অবস্থা এরকম, আম্মু তোমার কাছে আমাকে বিয়ে দিবে না। আমি মোটামুটি আম্মুর কাছ থেকে বিষয়টা বের করতে একটু চেষ্টা করছি, আশেপাশে কথাবার্তা বলছিলাম, তো আম্মু এটাতে রাজি হলো না। আবার আমাদের যে ঋণটা ছিল আর কি, ওই যে আমি মাসে মাসে টাকা দিতাম ক্লাবে, আমার হাত পুড়ে যাওয়ার পর থেকে ওরা ওই টাকাটা আমাকে মাফ করে দিছে, মানে মৌকুব করেছে যে দরকার নাই, টাকাটা আমার কাছ থেকে নেয় নেই। পরে আমারে বলতেছে বিয়ে করবে ইন্টারের পরে। আমি বললাম রুহি, আমি আন্টির বাসায় এতদিন ধরে আছি, ওনাকে আমি আমার মায়ের মতো জানি, আর মাকে তো আমি ওভাবে কাছে পাই না, তোমার আম্মুকে যেভাবে পাইছি, নিজ হাতে ওনার হাত থেকে খাবার খাইছি, ওনাকে এত ভালোবাসছি, এখন আমি বিয়ে করে ফেলবো তোমাকে, ওনাকে জানাবো না? এটা হতে পারে না। তো খুব কান্নাকাটি করে, একটু বুঝতে চেষ্টা করো, বিয়ের পর হয়তো সবাই মেনে নেবে, এখন হয়তো মানতেছে না, বিয়ের পরে সবাই মানবে, তুমি প্লিজ একটু ট্রাই করো, তুমি এটা করো, মানে খুবভাবে ও আমাকে রিকোয়েস্ট করতেছে। পরে আমি বললাম আমি বিদেশে আমার মাকে জানাই, ক্যানাডাতে মা আছে, আম্মুকে জানাই। পরে বলে না, তোমার আম্মুকেও জানাও না, তোমার আম্মুকে জানালে তোমার আম্মু হয়তো আমার আম্মুকে বলে দিবে, এরপর একটা ঝামেলা হবে, আমি না কোনো ঝামেলা চাই না, তুমি আমাকে বিয়ে করো। একদম জোর জবরদস্তি করো, তখন ওর কলেজের কিছু বান্ধবীদেরকে নিয়ে, বন্ধুদেরকে সাক্ষী করো, তখন কোর্টের মাধ্যমে আমাকে বিয়ে করে। এবং খুব মজার বিষয় হচ্ছে আমরা একটা বার্থডে অনুষ্ঠানে যাই, এই বার্থডে অনুষ্ঠানে কথা বলে বাসা থেকে যাই শিরাতে, ওর সাথে ওর বান্ধবীর বাসা আমার বাসর ঘরও হয়, আমরা একসাথে বাসর গড়ো করি, আমাদের খুব মধুর মুহূর্তগুলো কাটেগুলো আসলে ভোলা যাবে না। তো সেখান থেকে আসার পরে আমার বিয়ে হবার প্রায় 4 থেকে 5 দিন পরে আমার আম্মু খুব গুরুতর অসুস্থ হয়ে যায়। আম্মুর খুব খারাপ অবস্থা, আম্মু খুব কান্নাকাটি করতেছে। আমিও তখন মানে কানাডায় যাবো আম্মুকে দেখার জন্য, ওইভাবে পাসপোর্ট তৈরি করতেছি, রেডি করতেছি, এবং এমতো অবস্থায় আম্মু হঠাৎ করে মারা যায়। আমার যেই কানাডাতে আমার যে আব্বু ছিল, সৎ আব্বু, তিনি আমাকে ফোন দিয়ে জানাচ্ছে মাই মম ইজ ডেড, আমার মা মারা গেছে। তো খুব কষ্ট পেলাম। পরে আমি বললাম যে আম্মুর ডেড বডি দেশে পাঠানোর জন্য। পরে উনি বলে যে না, তোমার আম্মু বলে গেছে যে যদি মারা যায় তাকে যাতে আমি কানাডাতেই দাপন করি, মানে ডেড বডি যাতে দেশে না পাঠায়। তো এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমার আম্মুর বাড়ি ছিল হচ্ছে বরিশালে। তো আমি কখনোই আমার নানু বাড়িতে চাই না, বা আমার নানু বাড়িতে কী আছে না আছে এগুলোও কিন্তু আমি জানি না। মা কখনো আমাকে নানু বাড়ির সম্বন্ধে কিছু বলেই নেই, এবং এক্স্যাক্টলি আমি এটাও জানি না যে আসলে আমার নানু বাড়ি কোথায়, এটাও জানি না। পরে আম্মু মারা যাওয়াতে আম্মুর কানাডাতে মাটি দিলাম, আম্মুকে খুব কান্নাকাটি করতাম, বাসায় বসে থাকতাম, প্রচুর কান্নাকাটি করতাম, এবং রুহি আমাকে বুঝাইতো। তেন আমার আম্মু মারা যাওয়ার পরে যিনি আমার সৎ আব্বু ছিলেন, তিনি আমাকে অলওয়েজে ফোন করতেন, মানে সবসময় কল দিতেন, যে আমার সাথে কথা বলতেন তিনি, এবং তিনি মোটামুটি তখন বাংলায় কথা টুকিটাকি বাংলায় কথা বলতে পারতেন। ওই যে আম্মুর কাছ থেকে বাংলা শিখছে, আম্মু ওনাকে শিখাইছে। উনি মোটামুটি বাংলায়ও আমাকে জিজ্ঞেস করে যে নীরব কেমন আছো, কী করতেছো, স্টাডি ঠিক মতো চলতেছে কি না। উনি কিন্তু তখনও জানতো আমি পড়াশোনা করি, যে আমি যে পড়াশোনা বন্ধ করছি এটা বলি নেই। পরে আমি পাসপোর্ট করলাম, ভিসার জন্য তো আমার ওই সময় মোটামুটি প্রসেসিংয়ের পথে। পরে আমি বললাম যে আমি যাব, আমার মাকে আমি দেখবো, আমার মায়ের জন্য আমার খারাপ লাগতেছে, আমার আম্মুর জন্য আমার কষ্ট হচ্ছে, আমি আম্মুকে দেখতে যাব।
মানে আমার আম্মুর ডেড বডি আমি মানে আম্মুর কবর দেখতে যাবো, ওরকম করে কান্নাকাটি করছি। পরে তিনি আমাকে বলো, ওকে ফাইন, আমি তোমার জন্য সব কিছু ঠিক করতেছি, তুমি আসো। পরে আমি আমার পাসপোর্ট পাঠালাম ওনার জন্য। পাঠানোর পরে তিনি আমার জন্য ট্যুরিস্ট ভিসা অ্যারেঞ্জ করে, এবং ট্যুরিস্ট ভিসা ঠিক করার পর আমি তখন ট্যুরিস্টের মাধ্যমে ওইখানে যাই, কানাডাতে আমি যাই। এবং সর্বপ্রথম আমি কানাডায় যাই, এবং কানাডাতে গেলে পরে আমি তখন আমার আম্মুর কবর দেখি, আমার আম্মুর কবরে যাই, খুব কান্নাকাটি করি। ওখানে আরও অনেক মুসলিম মানুষদের কবর আছে, খুব কান্নাকাটি করে। আমি লাস্ট অনেকগুলো বছর ধরে আম্মুকে দেখি না। ক্লাস 8-এ থাকা অবস্থায় আম্মু চলে গেছে, 9-এ থাকা অবস্থায় আম্মু চলে গেছে। এরপরে আর আম্মু দেশে আসে না, একবারের জন্য আম্মু দেশে ব্যাক করে নাই। কারণ আমার আব্বু আমার আম্মুর নামে মামলা টামলা দিয়া অনেক ঝামেলা করে রাখছে আম্মুর নামে, এইটা ওইটা করে। আম্মু দেশে আসলে আম্মুকে জেল খাটা লাগতো। আম্মু দেশে আসলে আম্মু অনেকবারে আসার চেষ্টা করছিল, কিন্তু আম্মু আসতে পারে না আমার আব্বুর জন্য। পরে ওইখানে গিয়ে আমি কান্নাকাটি করি। আমি কিন্তু আমার আম্মুর ছেলে হিসাবে কানাডায় যাই নাই, গিয়েছি একজন ট্যুরিস্ট হিসাবে, অতটুকুই। পরে বা আমার আম্মুর অ্যাকচুয়ালি কাগজপত্র হয়েছিল কিনা ওখানে আমি সেটাও জানি না। পরে থাকি ওইখানে প্রায় 1 মান্থের মতো থাকি। বাট যিনি আমার আব্বা ছিল তিনি আমাকে অনেক আদর করতো, এটা সত্যি কথা, খুব আদর করতো আমাকে। এখানে সেখানে ঘুরতে নিয়ে যাইতো, অনেকভাবেই করতো। বাট কানাডা যাওয়ার পরে আমি রুহিকে প্রচুর মিস করতেছি। মানে ওই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, আমি ওরে ফোন দিয়ে কান্নাকাটি করি। মানে খুব খারাপ লাগতেছিল, ওরে এতটা ভালোবাসতেছি যেটা আসলে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড রকমের মন খারাপ লাগতেছিল ওর জন্য। পরে আমি চিন্তা করতেছি যে আমি এখান থেকে আর যাবো না, মানে কানাডা থেকে আমি আর যাবো না। তার বড় কারণ হচ্ছে আমি এখানে আমার আব্বুর কিন্তু ওইখানেও বড় বড় বিজনেস ছিল, মানে প্রচুর ব্যবসা বাণিজ্য ছিল কানাডাতে। পরে আমি আব্বুকে বললাম যে আমি ব্যাক করতে চাই না বাংলাদেশে ব্যাক করবো না, আমি এখানেই থেকে যাব। পরে আব্বু আমাকে বলতেছে ওয়েল ডান। আব্বু তখন আমাকে মোটামুটি ওখানে থাকার মানে যেরকম সিস্টেমগুলো গভর্নমেন্টের যে রুলস আছে, যেহেতু আমি ট্যুরিস্টে গিয়েছিলাম, তো সেখানে ওনার ছেলে হিসাবে না, আমার আব্বুর ছেলে হিসাবে না, কিন্তু অন্য কোনোভাবে উনি আমাকে ওখানে রাখার জন্য বা সব কিছু ঠিকঠাক করে। পরে ওখানে আমি থাকি প্রায় 7 মান্থের মতো আমি ওখানে থাকি। বাট 7 মান্থ পরে আমি প্রচুর পরিমাণে রুহিরে মিস করতেছি, মানে ওর জন্য আমার এত খারাপ লাগতেছে, আমি থাকতে পারতেছি না। সর্বশেষ বাধ্য হয়ে আমি তখন আব্বুর দ্বারস্থ হয়ে আব্বুকে বলি যে আব্বু এই ঘটনা, আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওকে বিয়ে করছি, এটা আব্বুকে বলি নাই, কারণ বললে হয়তো আব্বু নেগেটিভিটি নিত বা ওরে আনতো না। মাম্মি ও ফ্রেন্ড আছে, ওর পারিবারিক অবস্থা খুবই উইক, অনেক দুর্বল, আমাদের কোম্পানিতে তো অনেক জায়গায় অনেক লোকজন লাগে, তা তুমি কোনোভাবে ওর একটা ওয়ার্ক ভিসা ম্যানেজ করে দাও, তো ওরে আনো। ওইটা আমি আব্বুকে বললাম। তো আব্বু আমাকে বলে যে ওর মানে স্টাডি কী, মানে পড়াশোনা কী করছে। আমি বললাম যে ইন্টার কমপ্লিট করছে। আব্বু তখন বলে যে ওকে আইএলটিএস করতে বলো। পরে আইএলটিএস ওকে ভর্তি করানো হলো, আইএলটিএস শেষ করলো, ভালো একটা রেজাল্ট ওর কমপ্লিট হলো। দেন আব্বু তখন ওর ভিসা প্রসেস করলো, সব কিছু ঠিকঠাক করে অ্যাজ একজন স্টুডেন্ট ভিসা আমার আব্বুকে আনছে, কিন্তু আব্বুর অফিসের কোনো ভিসা আব্বু আনে নাই, স্টুডেন্ট ভিসা ওকে আনা হয়েছে। এবং এখানে আসার পরে ও তখন সর্বপ্রথম ওর সাথে আমার দেখা হয়। বাট উই আর খুব ফ্রেন্ডলি, মানে খুব ফ্রেন্ডলি, ওর সাথে মিশি। ওই আমার সাথে এখানে আসে, দুজনে মিলে থাকতেছি, ঘুরতেছি ফিরতেছি, খাওয়া দাওয়া করতেছি, অনেক মজা করতেছি। এবং ফাইনালি একটা পর্যায়ে আমাদের বাসায় থাকতে শুরু করে, একই বাসায় আমি, আব্বু এবং রুহি একই বাসায় থাকতেছি। এবং রুহির আম্মুর সাথে আমি অলওয়েজে কথাবার্তা বলতেছি। ওই সময় পর্যন্ত কিন্তু রুহির আম্মু জানতো না যে আমি রুহিকে বিয়ে করছি। রাহিলা খালা এটা জানতো না যে আমি বিয়ে করছি এবং রুহি আমার ওয়াইফ, এটা কিন্তু জানতো না। বাট আমরা হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকতাম। আমার আব্বু তো আর বাসায় খুব বেশি থাকতো না, হয়তো মাঝে মাঝে আসতো, এটা ওইটা দেখতো। আমার আব্বু একটু ব্যাড ক্যারেক্টারের লোক ছিল, এই জন্য উনিও বাইরে বিভিন্ন মেয়েদের সাথে উনি থাকতো, খুব বেশি একটা বাসায় আসতো না। তো আমি তখন ওই রুহির সাথে বেশিরভাগ সময় ফ্ল্যাটে থাকতাম। আমাদের বিশাল একটা আপনার অ্যাপার্টমেন্ট ছিল, অনেক বড়, আমরা এখানে সেখানে ঘুরতাম। আমার আব্বার নিজের গাড়ি ছিল, আমাকে একটা গাড়ি দিয়েছিল, ওইটা দিয়ে আমি ঘোরাফেরা করতাম, মানে প্রচুর পরিমাণ মজা করতাম, মাস্তি করতাম। একটা সময় আমার আব্বু রুহির সাথেও খুব একটা ক্লোজ হয়ে যায়, রুহির সাথে কথাবার্তা বলে এইখানে আসে। রুহি আমার আব্বুর সাথে অনেকটা ফ্রি, মানে মোটামুটি দেখা গেল যে খুবই ভালো একটা অবস্থানের মধ্যে আমরা চলে যাই, মানে পারিবারিকভাবে আর কি। এমন করে আমরা রাতেরবেলায় মাঝে মাঝে খেলতাম, বিভিন্ন ধরনের ইংলিশ খেলা আছে ওইগুলো খেলতাম। এবং আমার আব্বু তখন আমাদের সাথে এতটাই ফ্রেন্ডলি হয়ে যায় যে উনি আমাদেরকে মানে রাতের বেলায় যতই ব্যস্ত থাকুক আমাদের সাথে আসবে, আমাদের একসাথে খাবে। এবং আমি যে রুহির সাথে খুব ভালো একটা ফ্রেন্ড, এটাও আব্বু জানতো যে খুবই ভালো ফ্রেন্ড, এবং আমি রুহিকে অনেক পছন্দ করি, এটাও কিন্তু আব্বু জানতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় এখানে দীর্ঘ 1 বছরের মতো কেটে যায়। 1 বছর রুহি কোনো স্টাডি করে না, যদিও পড়াশোনার উদ্দেশ্যে আছে, কোনো পড়াশোনা করে না, আমার সাথে ঘুরে ফিরে খায়, ওভাবেই ও সময় কাটায়। 1 বছর পরে হঠাৎ করে কোনো কারণ নাই, কিছু নাই, রুহি হঠাৎ করে বলতেছে ও বাংলাদেশে চলে যাবো, থাকবে না এখানে। তো কেন চলে যাবো? বলে আমি চলে যাব, তুমিও চলে আসো, হঠাৎ করে। তাই আমি বললাম যে আমরা এখানে এত আনন্দ ফুর্তির মাঝে আছি, এত মজা মাস্তি করতেছি, এতটা ভালো আছি, আর তুমি হঠাৎ করে কথা নাই বার্তা নাই বাংলাদেশে চলে যাবা, কারণটা কি? কোনো তো একটা কারণ আছে। আমাকে বলে না, আমি থাকবো না, তুমি কি আমার সাথে যাবা?
তো আমি বললাম যে যাবা, দুজনে একসাথে চলে যাবো, আমরা এখন দেশে গিয়ে কী করবো, আমরা তো ম্যারিড, বিয়ে করছি, তো এখন বাংলাদেশে গিয়ে কী করব, তোমার কি অন্য কোনো প্ল্যানিং আছে? ও বলে না, আমার অন্য কোনো প্ল্যানিং নেই, আমি চলে যাবো আমার আম্মুর কাছে, আমি এদেশে থাকবো না, প্লিজ, এটা করে আমাকে বলতেছে। তা ওর কথাবার্তা আমি কিছুই বুঝতেছি না যেগুলো কেন বলতেছে। এবং একদিন হঠাৎ করে আমি অফিস থেকে এসে শুনি ও নাই, মানে বাসায় নাই। তো বাসায় নেই, ওর তখন আপনার হোয়াটসঅ্যাপ ছিল, হোয়াটসঅ্যাপে কল দিলাম, দেওয়ার পরে ও বলতেছে ও মানে থাকবে না এখানে। তো আমি বললাম যে তোমার কী সমস্যা, আমাকে বলো, আমার আব্বু তোমার সাথে কোনো ঝামেলা করছে? বা যেহেতু আমার আব্বুর ক্যারেক্টার একটু সমস্যা ছিল, ভাবলাম কিছু করছে কি না। তা বলে যে না, কিছুই করে নেই, ও থাকবে না। এবং ও একটা সময় হোয়াটসঅ্যাপ থেকে আমাকে ব্লক করে দিল। একদিন ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নাই। ওর আম্মুকে বলি, ওর আব্বুকে বলি যে আপনাদের সাথে কি রুহির কোনো কন্ট্রাক্ট আছে? বলে না, আমাদের সাথে তো কোনো কন্ট্রাক্ট নাই, কী হয়েছে? আমি ওনাদেরকেও তখন কোনো কিছু বলি না, যে তারা ভয় পায় কিনা আবার, এই জন্য তাদেরকেও কিছু বলি না। এবং 2 দিন পরে হঠাৎ করে রুহি আমাকে একটা টেক্সট করলো, আই মিন বাংলাদেশ, বাংলাদেশে। আমি তখন খুব সারপ্রাইজ হয়ে গেলাম যে কথা নাই বার্তা নেই, ও হঠাৎ করে বাংলাদেশে চলে গেল। এবং টাকা পাইলো কোথায়, এটাও একটা বিষয় আমার কাছে ছিল, কারণ ওর তো কোনো ইনকাম সোর্স ছিল না, ও কোনো কাজেই করতো না, আমার সাথেই থাকতো। পরে ভাবলাম হয়তো আমার কাছ থেকেই কেমনে টাকা ঢুকে নিয়ে হয়তো টিকিট করে ফেলতে চলে গেছে। ওর আম্মুরে ফোন দিলাম যে রুহির সাথে দেখা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, রুহি তো চলে আসছে বাংলাদেশে। কেন চলে আসছে বাবা? তা আমি বললাম কেন চলে গেছে এটা তো আর আমি জানি না, কিন্তু চলে গেল কেন এটা আমি আসলে নিজেও বুঝতেছি না। এখানে তো ওর কোনো প্রবলেম ছিল না, কোনো সমস্যা ছিল না, ও অনেক ভালো ছিল, আমরা দুজনেই প্রচণ্ড রকমের ভালো ছিলাম, অনেক মজা মাস্তি করতাম, অনেক এনজয় করতাম, বাট ও চলে গেল কেন? ওর আম্মু বলে বাবা আমিও তো জানি না, ও চলে আসলো কেন। যাই হোক, এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা দিন মানে আমার ওই ক্লাবের পোলাপানির সাথে তখন আমাদের কথা হইতো, মানে আমি অনেকের সাথে কথাবার্তা বলতে যুব সংস্থা ক্লাব। তো সেই ক্লাবের ভাইদের সাথে কথা বলতে বলি যে আমার ওয়াইফের সাথে দেখা হয়, আমার ওয়াইফের সাথে বলে তোমার ওয়াইফ তো কানাডায় চলে গেছে অনেক বছর আগে, তুমি নাকি নিয়ে গেছো? আমি বললাম হ্যাঁ আমি তো নিয়ে গেছি, কিন্তু ও তো বাংলাদেশে ব্যাক করছে, এখন বাংলাদেশে আছে, কেমন আছে? পরে বলে না, ওর তো বাংলাদেশে দেখি না, ও তো বাংলাদেশে নাই। আমি বললাম কী বলো, বাসায় থাকে আর তোমরা দেখো না? এই পর্যন্ত কিন্তু আমি ওর সাথে কোনোদিনও ভিডিও কলে কথা বলি নাই, শুধু অডিও কলে মাঝে মাঝে কথা হইতো, অথবা টেক্সট হতো, মেসেজে বেশি কথা হতো। মানে ও কেমন জানি আমাকেও একটু ইগনোর করতে শুরু করে, আমার কাছ থেকে অনেকটাই দূরে সরে যায়। পরে ক্লাবে যারা ছিল তারা বলে যে না, আমি তখন ক্লাবের লোকদেরকে বললাম যে তোমরা একটু ইনফরমেশন নাও তো আসলে কোথায় থাকে। পরে 2 দিন পরে তারা আমার বলতেছে যে রুহি তো বাসায় নেই, ও বাসায় থাকে না। ওর মাকে ফোন দিই, ওর মা বলে বাসায়, ওর বাবাও বলে বাসায়, কিন্তু ওরা বলতেছে বাসায় থাকে না। এবং আমার ওই ক্লাবের ফ্রেন্ডদের সহযোগিতায় রুহিদের বাসায় একটা মেয়েকে পর্যন্ত পাঠানো হয় যে এক্স্যাক্টলি রুহি বাসায় আসে কিনা দেখার জন্য। ওই মেয়েটা পর্যন্ত বাসায় ঢুকে ইনফরমেশন নিয়ে আসে যে রুহি আসলে বাসায় নেই। তাহলে গেলটা কোথায়? এই প্রশ্নটাই তখন আমার মনে জাগলো যে তাহলে ও গেলটা কোথায়, ও কোথায় যেতে পারে? এবং একবার যে আমি শিওরে হয়ে যাই, মানে একদম মানে কনফার্ম হয়ে যায় যে ও ওইখানে নাই, মানে বাংলাদেশেও টোটালি নাই, তাহলে ও কোথায় গেল? এবার আমি ইনকোয়ারি করতে শুরু করি। দেন রুহির খুবই ক্লোজ একটা বান্ধবী, মেয়েটার নামটা না বলি, মেয়েটা এখন সংসার করতেছে, তার লাইফ ক্ষতি হোক আমি চাই না, বিকজ এখনও সে রুহির ভালো একটা ফ্রেন্ড। ওই মেয়েটার মাধ্যমে আমি তখন জানতে পারছি রুহি আমেরিকাতে আছে, এবং আমেরিকাতে রুহিকে আর কেউ না, আমার ওই খ্রিস্টিয়ান বাবা তিনি নিয়ে গেছে। আমি এটাও শুনে অবাক হয়ে গেলাম যে আমার এই বাবাই নাকি রুহিকে বিয়ে করছে এবং বিয়ে করে তিনি রুহিকে আমেরিকাতে সেটেল করে দিছে। এবং আমি যখন বাবাকে জিজ্ঞেস করতাম রুহির বিষয়ে, উনি আমাকে কিছু বলেও নাই, শুধু বললো যে মেয়েটা কোথায় তিনিও জানে না, বাট তিনিও আমার সাথে এখানে গেমস খেলছে। পরে জিনিসগুলো আমি নিতে পারতেছিলাম না, মানে ছোটোবেলা থেকেই তো আসলে প্রতারণার ফাঁদেই জীবনটা কাটতেছে। বাবা প্রতারণা করলো, মাও একা করে চলে গেল, যাকে ভালোবাসলাম বিয়ে করলাম সেও প্রতারণা করলো। এখন যে মানুষের হাত ধরে আছি বা ক্যানাডাতে এখন যার কাছে আছি, যাকে আমি আমার কথিত বাবাই বলি, তাকে আমি বাবা এই ড্যাড বলেই সম্বোধন করতাম, সে আমার সাথে এভাবে বেইমানি করলো। মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি, মানে প্রচণ্ড রকমের ভেঙে পড়ছি। আমি আর অফিসে যাই না, অফিস করি না, তা উনি বাসায় আসলে আমার সাথে দুর্ব্যবহার করে। আমার ওই প্যারেন্টস মানে আমার বাবা খারাপ ব্যবহার করে। আমারও আর কেন জানি ওনার আন্ডারে থাকতে ইচ্ছে করতেছিল না, মানে ওই দেশটাই কেন জানি আমার কাছে বিষের মতো লাগতেছিল, মানে ভালো লাগতেছিল না।
খুবই খারাপ লাগতেছিল, অতিরিক্ত খারাপ লাগতেছিল। এত বছর পরে আমি তখন ইনকোয়ারি করে আমার এখানে অনেক ঘটনা আছে, ওইদিকে না যায় অনেক খোঁজাখুঁজির পরে আমি আমার দাদার বাড়ির ঠিকানা বের করি, আমার দাদুর ঠিকানা বের করতে সক্ষম হই। এবং একইভাবে এটা জানি যে আমার বাবা কুমিল্লায় বিয়ে করছে। বিয়ে করার পরে আমার বাবা ঢাকায় চলে আসে, এসে আমার মাকে বিয়ে করে। এবং পরে আর আব্বা কুমিল্লায়ও যায় নাই, আমার মাকেও নিয়ে যায় নাই। কুমিল্লার ওয়াইফ আছে আমার আব্বার, এই জন্য। যাই হোক, একটা পর্যায়ে আমি দাদার সন্ধানটা বের করে দাদুর সাথে তখন ফোনে কথা বলি, পরিচয় দিই। দাদু আমাকে অনেক লাভ করে। আমাদের কুমিল্লাতে বাড়ি আছে, আমাদের নিজেদের বাড়ি আছে ওইখানে। কিন্তু আমার আব্বুকে আমার দাদা ত্যায্য করে দিচ্ছে, আমার আব্বুকে অ্যাকসেপ্ট করে না। আমার আব্বু বাজে ছিল, ভালো ছিল না। পরে দাদুর সাথে কথা হইতে আমার কাছে কেন জানি মনে হলো যে আমার একটা মাত্র মানুষ, যে আমার রক্তের মানুষ, যার ব্লাড আমার শরীরে আছে, আমি দাদুর কাছে যাব। একটা সময় আমি কানাডা থেকে এক বুক কষ্ট নিয়ে আমি একেবারেই চলে আসি, কানাডা থেকে। আমি আর যাব না, ওরকম পরিস্থিতিতে আমি চলে আসি বলতে আমি চলে যাবো, ওরকম একটা প্ল্যানিং। আমার আব্বু তখন বিষয়টা বুঝতে পারে। তো যাই হোক, আমি চলে আসি কানাডা থেকে, একেবারেই চলে আসি। চলে আসার পরে আমি আসার কিছুদিন পরে, প্রায় আপনার 20 থেকে 25 দিন পরে আমি জানতে পারি আমার কিন্তু অপরাধ নেই। আমি কানাডায় কোনো ক্রাইম করে আসি নাই, কোনো কিছুই করে আসি নাই। আমি একেবারে ভালো একটা মানুষ ছিলাম, কোনো অপরাধ করি নাই। এরপর আমার নামে অনেকগুলো মামলা দায়ের করতে আমার ওই সৎ বাবা কেন করে, আমার ওই খ্রিস্টিয়ান বাবা এই নামে আমার নামে মামলাগুলো কেন করে এম্বাসিতে, এটা আমি জানি না। তো অপরাধ করে আসি না, তিনি আমি অনেক মানি লন্ডারিং করছি, এটা ওইটা বলে অনেকগুলো মামলা দিয়েতে। যাই হোক, আমি তখন ঢাকাতে আসার পরে ফার্স্ট আমার দাদার বাড়ি কুমিল্লাতে আসি। আমার দাদুকে আমি দেখি, আমার আব্বা কোথায় আছে না, সেটা আমার দাদাও জানে না, আমিও জানি না। পরে দাদুর সাথে বসে দাদুর সাথে অনেক সময় কাটাই। দাদু আমাকে অনেক ভালোবাসে, সত্যি কথা যেটা। এবং এত বছর পর দাদুকে কাছে পাওয়ার পর আমার কাছে মনে হলো যেন আমি পৃথিবীতে বসেই স্বর্গীয় সুখ পেয়ে গেছি। আমাকে এত পরিমাণে উনি আদর করতো, যত্ন করতো। আমার দাদিমণি মারা গেছে, দাদির কবরের কাছে নিয়ে যাইতো। আমার আরও চাচুরা ছিল, জেঠুরা ছিল, সবাই আমাকে অনেক আদর করতো। প্রত্যেকের আদর ভালোবাসায় আমি যেন এক অন্যরকম জীবন পেয়ে গেছি। যে জীবনটাই না একদিন আমার স্বপ্ন ছিল যে আমি এমন একটা জীবনে আসবো, আমার কাছের মানুষগুলো আমাকে এতটাই ভালোবাসবে। তখন দাদুর বাড়িতে থাকতেছি, দীর্ঘ প্রায় 2 বছর হয়ে গেছে। বিয়ে শাদিও করি না, আমার দাদুর ব্যবসা বাণিজ্য আছে, ওগুলো দেখাশোনা করি। আমার কাজিনরা আছে, ওদের সাথেই থাকি। এমন করে প্রায় 2 বছর পরে হঠাৎ করে একদিন আমার হোয়াটসঅ্যাপে আমার বউ রুহি আমারে কল দেয়। কীভাবে ও নাম্বার পাই, এটা আমার খুব নিউ একটা নাম্বার। এই নাম্বারটা আমি আসলে তেমন কারোর সাথে শেয়ার করতাম না। ও তখন আমারে কল দেয়, কল দিয়ে খুব কান্নাকাটি করে। তাই আমি বললাম, কান্নাকাটি করতেছো কেন? আমার বাবারই বিয়ে করছো, ভালো আছো না? পরে আমারে বলি, তুমি আমার সাথে একটাবার জানতে চাইলে না যে আমি এই গেমসটা তোমার সাথে কেন খেললাম? আমি বললাম, জানবো কি, ছোটোবেলা থেকে গেমস আমার বাবা আমার সাথে খেলছে, আমার মা আমার সাথে খেলছে। যে আমার কথিত বাবা, যার হাত ধরে আমি কানাডায় গিয়েছিলাম, তিনিও আমার সাথে গেমস খেলছে। এবং কানাডা থেকে ব্যাক করার পরে তিনি আমার নামে মামলা করে দিছে। তো আমার তো কোনো অপরাধ নাই, আমি তো কিছু করি নাই। প্রতিটা মানুষই তো আমার সাথে গেমস খেললো, কেন খেললো এইটা আমি কাকে জিজ্ঞেস করব? আমার কাছে মনে হয় যে দুনিয়াটাই স্বার্থের একটা মহারঙ্গমঞ্চ। এখানে আপন বলতে কেউ না, কেউ কারো আপন হয় না। স্বার্থের কারণে হয়তো ক্ষণিকের জন্য মানুষ আপন হওয়ার অভিনয় করে, আদৌ তো কেউ কারো আপন না। অতক্ষণ কান্না করতে করতে আমাকে বলে যে, নীরব, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে এমন একটা বিপদে পড়ে গেছিলাম, না পারতেছিলাম তোমাকে বলতে, না পারতেছিলাম তোমার কাছ থেকে দূরে যাইতে। আমি তখন বললাম, কী হয়েছিল? আমাকে বলে, শুনবা? হ্যাঁ বলো, শুনি। আমাকে বলে, জানো, ওখানে থাকা অবস্থায় তোমার আব্বা আমার সাথে মোটামুটি একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করে, যেটা তোমার অগোচরে। আমি বললাম, তারপর? আমাকে বলে, আমি চিন্তা করলাম, আমার একটা বান্ধবীর সাথে আলোচনা করলাম কী করা যায়। আমার বান্ধবী বলল, কোনোভাবে দেখ বিয়ে করে ফেলতে পারিস কিনা, টাকা পয়সা হাতিয়ে নিতে পারিস বা না পারিস, বিয়েটা যদি করতে পারিস তাহলে অন্তত তোর কার্ডটা হয়ে যাবে, তোর একটা গ্রিন কার্ড হয়ে যাবে, তোর কানাডাতে থাকার মতো একটা স্থায়িত্ব ঠিকানা হয়ে যাবে। ওনার মাধ্যমে তুই ওখানে থাকতে পারবি, না হলে তোর চলে আসতে হবে। আর এখানে তো নীরবেরও ভালো অবস্থা নাই। এই জন্য আমি তোমার অগোচরে তোমার আব্বার সাথে একটা সম্পর্কে জড়িত হই, এবং সম্পর্কের সূত্র ধরে তিনি আমাকে বিয়েও করে, এমনকি বিয়ে করে কাট করার জন্য। এবং বিয়ে করার পরে একটা পর্যায়ে তিনি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়। আমি তখন তাকে বলি যে, না, এটা পসিবল না, আমি আপনাকে বিয়ে করছি আমার কার্ডের জন্য। উনি বলে যে, না, উনি আমার সাথে এই সম্পর্ক করবে, এবং আমি যদি ওনাকে এই সম্পর্ক করার সুযোগ না দিই, উনি আমার কাছে সব কিছু বলে দিবে, তোমার কাছে সব কিছু বলে দিবে।
তো আমি চিন্তা করলাম উনি যদি হুট করে তোমাকে বলে দেয় যে আমি ওনাকে বিয়ে করছি, এটা জানতে পারার পরে হয়তো তুমি আমাকে ঘৃণা করবা বা আমার কাছ থেকে দূরে সরে যাবা বা তুমি এটা নিতে পারবা না, তুমি খুব কষ্ট পাবা। এমনিতেই তো তোমার জীবনটা খুব কষ্টে কেটেছে। এরপর আমি চিন্তা করলাম যে না, উনি যেটা বলে ওনার কথাই শুনে। সর্বোপরি ওনার কথা শুনে আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমি কানাডায় আপনার সাথে থাকতে পারবো না, যেহেতু এখানে তুমি আছো, আপনি আমাকে কানাডার বাইরে কোনো দেশে নিয়ে রাখেন, আমি ওখানে আপনার সাথে থাকবো। পরে তিনি আমাকে আমেরিকাতে নিয়ে গেল এবং সেখানে আমাকে রাখলো, যার জন্য আমি আমার পরিবারকে বিষয়টা জানিয়েছি মোটামুটি। বাট আমি যে তোমাকে বিয়ে করছি এটা আমি পরিবারকে জানাই নাই, কিন্তু পরিবারকে এইটা বলছি যাতে তোমাকে সত্যিটা না বলে। আমি পরিবারকে যেমন করে বুঝাইছি পরিবার তেমন করে তোমাকে বলছে। অথচ কিন্তু আমি তোমাকে ভালোবাসি, এখনও ভালোবাসি। বিগত 2টা বছর ধরে পাগলের মতো অনেক খোঁজাখুঁজি করার পরে তোমার নাম্বারটা ম্যানেজ করছে। তুমি আমাকে মাফ করে দাও এবং প্লিজ আমি তোমাকে অনুরোধ করি, এখন আমার গ্রিন কার্ড মোটামুটি হয়েছে, কানাডায় আমেরিকাতে থাকার মতো আমার একটা স্থায়ী ঠিকানা হয়েছে, তুমি চলে আসো, আমি তোমাকে আনবো, তুমি তোমার পাসপোর্টের কপি আমার জন্য পাঠাও, সব কিছু করে আমি তোমাকে নিয়ে আসবো এবং আমরা দুজনে কানাডার মাটিতে একসাথে থাকবো, সব বলে আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। আমি তখন বললাম দেখো, আমার এইসবের কোনো প্রয়োজন নাই, আমি আমার দাদার বাড়িতে আছি, বেশ ভালো আছি। আমাকে বলে না, চলে আসো প্লিজ, আমরা একসাথেই থাকবো। তো এভাবেই আমি যাই না, আজকে প্রায় 6টা মাস ধরে ও প্রতিনিয়ত আমাকে মানে ডিস্টার্ব করে যাচ্ছে, প্লিজ তুমি চলে আসো, প্লিজ তুমি কামব্যাক করো, তুমি আসো। মানে খুবভাবে আমাকে যাওয়ার জন্য বলতেছে। তা আমি যাবো না, যাবোই না, মানে খুবভাবে বলতেছি যাবো না, বাট তারপর আমাকে নিবে ও নিবেই। তো আসলে মানে বুঝতে পারতেছি না যে আমি একটা ঠিকানা অলরেডি পেয়েছি, আমার রক্তের মানুষদেরকে পেয়েছি, আমার চাচাতো ভাই বোনদেরকে, আমার দাদাকে, আত্মীয় স্বজনদেরকে, সবাইকে পাইছে। এবং দাদা আমার নামে কুমিল্লাতে একটা মানে আমার থাকার জন্য একটা বাড়িও আমাকে লিখিয়ে দিবে আমার দাদা। আমার চাচুদের সাথে কথা বলে, আমার জেঠুদের সাথে কথা বলে, এবং আমাকে তারা বিয়ে শাদী করাবে, আমাকে এখানে রাখবে, আমাকে একটা নতুন জীবন তারা দিতে চাচ্ছে। কিন্তু আমি আসলে রুহির জন্য সেই জীবনও যেতে পারতেছি না। রুহি আমাকে মাঝে মাঝে বলো আত্মহত্যা করবে, আমি যদি বিয়ে করে ফেলো, আমাকে ছাড়া বাঁচবে না। ও আমার যে কথিত বাবা ছিল ওনার সাথেও সম্পর্ক ব্রেকআপ করছে, ওনার সাথে এখন কথাবার্তা বলে না। মানে ঠিক এমন একটা অবস্থার মধ্যে পড়ে আছে। আর যদি আমি আমার এই ঠিকানাটা ছেড়ে চলে যাই, আমার দাদাকে ছেড়ে চলে যাই, আমার দাদা খুবই কষ্ট পাবে, মানে এতটাই কষ্ট পাবে বলার মতো না। হয়তো আমি আমার দাদার কাছে আর ফিরতে পারবো না। আমার আব্বাকে যেরকম করে আমার দাদা ঘৃণা করতো, একইভাবে আমাকেও ঘৃণা করবে। আমি আর দাদার কাছে ফিরার কোনো অবস্থা থাকবে না। যদি রুহি আমাকে ধোকা দেয় তাহলে আমি কোথায় যাব? আর আমি যদি বাংলাদেশে বিয়ে শাদী করে ফেলি বা আমার দাদাদের সাথে এখানেই সেটেল হয়ে যায়, তাহলে রুহিও বা কী ভাববে বা রুহির কী হবে? সব কিছু মিলিয়ে আমি একটা টেনশনের ভিতরে আছি, মানে কোন দিকে যাব আসলে বুঝতে পারতেছি না। যার জন্য আমার দুঃসম্পর্কের এক চাচির মাধ্যমে আপনার চ্যানেলটা পেলাম, আপনার গল্পগুলো শুনলাম এবং মনে হলো যে আপনি অনেক মানুষকে অনেক আইডিয়া দিয়ে থাকেন, বুদ্ধি দিয়ে থাকেন। সে জায়গা থেকে আমি আমার জীবনে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাছে জানালাম এবং আপনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করলাম যে আপনি আমাকে আসলে প্লিজ ঠিক যদি একটু বলতেন যে আমার এই মুহূর্তে কোন পথে যাওয়া উচিত, কোন পথে গেলে আমি একটা স্বর্ণালী সকাল দেখতে পাবো, যে সকালের বাতাসে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো। তাই করে আমার প্রশ্ন উত্তরটা দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ছেলে বর্তমানে থাকা কুমিল্লায় নীরবের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। জানি না গল্পটা আপনার কাছে কেমন লেগেছে, কিন্তু আমার পুরোটা হৃদয় স্পর্শ করেছে। আমি যে আপনাদেরকে বলি যে গল্প শেষ পর্যন্ত শোনেন, গল্প শেষ পর্যন্ত শুনলে গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে নীরব যেটা বলতে চাচ্ছে যে সে রুহির কাছে যাবে কি না। এখানে দুটো কথা আছে। প্রথম কথা হচ্ছে মানুষ মাত্রই ভুল, আবার আরেকটা কথা আছে যে একবার বেইমানি করতে পারে সে বারবারে করতে পারে। তো দুটো কথাকে মানতে গেলে আমি আসলে ওকে কি বলবো যে আমেরিকাতে ফিরে যাওয়াটা, রুহির কাছে যাওয়াটা তার জন্য ঠিক হবে কি না। কারণ রুহির কাছে গেলে পরে কিন্তু আবার এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, নীরব কিন্তু অনেকভাবে তার দাদাকে বুঝিয়েছে সে আমেরিকাতে যাবে, বা তার দাদা কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছে যে তুমি যদি কখনো সামহাও আমাদেরকে ছেড়ে চলে যাও বা চলে যাওয়ার কোনো প্ল্যানিং করো, তুমি কিন্তু আমাদের কাছে আর ফিরতে পারবে না এবং তোমার বাবা আমাদের অন্তরে ঠিক যে জায়গায় আছে তোমাকে আমরা সে জায়গায় নিয়ে যাব। তো
তোমার আব্বার মতো করো না। আমি এটা ওর দাদা কিন্তু ওকে বারবার বলতেছে। এখন ওর প্রশ্ন হচ্ছে ও যদি এখান থেকে একবার চলে যায় তাহলে আর দাদার কাছে ফিরতে পারবে না। আর রুহি যে ওর সাথে একবার বেমানি করছে হয়তো আবারও করতে পারে। এখন তার কী করা উচিত? আমি তাকে ইমেলের মাধ্যমে যে রিপ্লাইটা দিয়েছিলাম যে তুমি রুহির কাছে যেও না। আমি জানি না আমার এটা আসলে কতটুকু বলা ঠিক হয়েছে, তবে এইটুকুনি বললাম যে রুহির কাছে যাওয়া তোমার ঠিক হবে না। আবার রুহির অনেকগুলো ভয়েস রেকর্ডও আমাকে শোনালো যে রুহি প্রচুর কান্নাকাটি করতেছে ওর জন্য, মানে রুহি আত্মহত্যা করবো কে না পেলে। আমি বললাম যে তুমি রুহিকে বলো যে কুমিল্লায় চলে আসতে, তোমরা একসাথে থাকো, আমেরিকাতে যাওয়ার দরকার নেই। কিন্তু রুহি একই কথা বলে যে না, ও বাংলাদেশে আসবে না, বা আমেরিকাতে ও ব্যবসা বাণিজ্য করতেছে, ওইখানে ভালো আছে এবং নীরবকে নিয়ে ওইখানে ভালো থাকবে। আমার কাছে কেন জানি মনে হলো না যাওয়াটাই ভালো। এবং আপনাদের কাছে কি মনে হয় বা কি আপনাদের মন্তব্য সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমাদের নীরব ভাই হয়তো আপনাদের কমেন্টগুলো পড়ে সে তার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, এই প্রত্যাশা আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।